প্রথম প্রহর, হুমায়ুন আহমেদ, পর্ব 1। আমার বয়স প্রায় 32। প্রায় বললাম এই জন্য যে মাসের হিসেবে একটু গন্ডগোল আছে। আমার বাবার খাতাপত্রে আছে আমার জন্ম ডিসেম্বর মাসের 3 তারিখ। আমার মা নিজেও বলেন ডিসেম্বর। মা বাবার কথাই এসব ক্ষেত্রে সঠিক বলে ধরে নেওয়া হয়। কিন্তু আমার যেখানে জন্ম, সেই নানার বাড়িতে সবাই জানে আমার জন্ম হয়েছে জানুয়ারির 3 তারিখে। পুরো একটা মাসের গন্ডগোল। আমার মায়ের কথায় আমি বিশেষ গুরুত্ব দিই না, কারণ তিনি আমার বাবার সব কথাকেই অভ্রান্ত মনে করেন। বাবা যদি বলেন না না ফরিদের জন্ম এপ্রিল মাসে, ডিসেম্বরে কে বলল, তাহলে প্রথম কিছুদিন মা কিছুই বলবেন না। তারপর বলবেন হ্যাঁ তাই তো, ওর জন্মের সময় তো গরমই ছিল, জানালা রাতে খোলা থাকতো, স্পষ্ট মনে আছে। 1 মাসের তফাৎ এমন কিছু নয়। আমি অতি নগণ্য ব্যক্তি। পৃথিবীর অনেক বিখ্যাত মানুষেরই জন্মের দিন তারিখে গন্ডগোল আছে। তবে কয়েকদিন ধরে মনে হচ্ছে 1 মাস খুব কমও নয়। আমার আয়ু যদি 32 বছর হয়, তাহলে 1 মাস হচ্ছে আমার মোট জীবনের 384 ভাগের 1 ভাগ। অনেকটা সময়। 30 দিন মানে হচ্ছে 720 ঘন্টা। আরও ছোট করে বললে 25 লক্ষ সেকেন্ডেরও কিছু বেশি। খুব একটা হেলাফেলা করার মতো ব্যাপার নয়। গত 15 দিন ধরেই এইসব তুচ্ছ বিষয় নিয়ে আমি ভাবছি। তুচ্ছ বলাটা বোধহয় ঠিক হচ্ছে না, কারণ গত 15 দিন ধরেই আমি হাসপাতালে ভর্তি হবার চেষ্টা করছি। ভর্তি হতে পারলেই তলপেটের ডুওডেনালের মুখে একটি অপারেশন হবে। কবুতরের ডিমের মতো একটা টিউমার ডাক্তাররা সরিয়ে ফেলতে চেষ্টা করবেন। টিউমারটি ম্যালিগন্যান্ট কিনা তা আমাকে কেউ বলছে না। ডাক্তার কাঁধ ঝাঁকুনি দিয়ে শুধু বলছেন, আরে এইসব নিয়ে আপনার তো চিন্তা কিসের, হাসপাতালে আগে ভর্তি হয়ে যান, তারপরে দেখা যাবে। ডাক্তারের কাজ ঝাঁকুনিটা আমার ভালো লাগেনি। যেন খুব চেষ্টা করে ঝাঁকান। এর চেয়েও সন্দেহজনক হচ্ছে, দ্বিতীয়বার যখন এক্সরে রিপোর্ট নিয়ে তার কাছে গেলাম এবং ভিজিট দিতে গেলাম, তিনি অমায়িক ভঙ্গিতে হেসে বললেন, আরে একবার তো ভিজিট দিয়েছেন, আবার কেন? ভিজিট নেওয়ার ব্যাপারে কোনো ডাক্তার আপত্তি করে বলে জানতাম না। ইনি এই বাড়তি দয়াটি কেন দেখাচ্ছেন? কেন এই আগ্রহ? আপনি একটি সিট জোগাড় করবেন? দি আর্লিয়ার দি বেটার। চেষ্টা তো করছি, পারছি না। রোজ যাবেন, রোজ খবর নেবেন। আমি রোজ যাই, হেঁটে যাই, রিক্সা করে ফিরি। ঘণ্টাখানেক সময় কাটে হাসপাতালে। খুব যে খারাপ কাটে তা নয়। অ্যাডমিশন সেকশনের বেশ কয়েকজনের সঙ্গে আমার খাতির হয়েছে। একজন হচ্ছে মতিভাই, অসম্ভব রোগা মানুষ। সাধারণত রোগা মানুষেরা লম্বা হয়, মতিভাই বেটে। তার কাছে বসলেই তিনি নিচু গলায় অনবরত কথা বলেন। বিরক্তিতে কপাল কুচকার এবং কিছুক্ষণ পর পর দেয়াশলাইয়ের কাঠি দিয়ে দাঁত খোঁচান। আমাকে দেখলেই চায়ের অর্ডার দিয়ে গলা নিচু করে বলেন, হবে হবে, ধৈর্য ধরেন। আমি ধৈর্য ধরি। খানিকক্ষণ তার সঙ্গে গল্পগুজব করে ঘরে ফিরে 1 মাসের হিসেব করি। 1 মাস হচ্ছে 720 ঘন্টা, 43,200 মিনিট, 25,92,000 সেকেন্ড, দীর্ঘ সময়। আমার বন্ধুরা শেষ পর্যন্ত একটা কেবিন জোগাড় করে ফেললো। কেবিন নাম্বার 211। বন্ধু বান্ধবীরা জোগাড় করলো বলাটা বোধহয় ঠিক হচ্ছে না, করলো মনসুর। বিয়ে করার পর তার কিছু নতুন যোগাযোগ হয়েছে। তার শ্বশুর বাড়ির লোকজন যে কোনো কারণেই হোক বেশ কিছু গুরুত্বপূর্ণ মানুষদের চেনে। মনসুরের বিয়ে দিয়ে একজন মেজর জেনারেল পর্যন্ত এসেছিলেন। মেজর জেনারেলদের চেহারা এমন সাধারণ হয় আমার জানা ছিল না। এরাও পাঞ্জাবি গায়ে দিয়ে বিয়ে খেতে আসে এবং রোস্টের টুকরো বদলে দিতে বলে দেখে আমি যথেষ্ট অবাক হয়েছিলাম। মনসুরের শ্বশুর তাকে তুই তুই করে বলেছিলেন, সেও এক বিস্ময়। আমার সিট জোগাড় করার ব্যাপারে এই ভদ্রলোকের হাত আছে বলে আমার ধারণা। মনসুর অবশ্য ভেঙে কিছু বলল না, শুধু বলল, খুব ভালো ঘর, দিনরাত হাওয়া খেলে ভাবটা এরকম যেন হোটেলের ঘর পছন্দ করছি। হাওয়া খেলবে মানে? নয়তো নেব না। আমি বললাম, কবে যেতে হবে? সোমবারে। সোমবারে খালি হবে, যে আছে সে রিলিজ হয়ে যাবে। জন্মের রিলিজ নাকি? আরে না, অসুখ সেরে গেছে, এক পেশেন্ট বাড়ি যাচ্ছে। বলেই মনসুর গলা টেনে টেনে অনেকক্ষণ ধরে হাসলো, যার মানে হচ্ছে পেশেন্টের বাড়ি যাওয়ার ব্যাপারটা ঠিক নয়, পুরোপুরি রিলিজ হয়ে অন্য কোথাও যাবে। মনসুর বলল, তুই প্রিপারেশন নিয়ে নে। কি প্রিপারেশন নেব? কাপড় টাপড় গুছিয়ে ফেল। থার্মোফ্লাক্স আছে? নাই। একটা থার্মোফ্লাক্স দরকার। থার্মোফ্লাক্স দিয়ে কী হবে? চাটা খাবি বললেই এনে দেবে। মনসুর খুব উৎসাহ দেখাতে লাগলো। হাসপাতালে ভর্তি হওয়ার ব্যাপারটা সে একটা উৎসব নিয়ে আসতে চেষ্টা করছে, যেন খুব ফুর্তির ব্যাপার। বড় সুটকেস আছে? না। হ্যান্ডব্যাগ তো আছে। আছে বোধহয়, দেখ চৌকির নিচে। মনসুর আমার সবুজ রঙের হ্যান্ডব্যাগ টেনে বের করলো এবং তৎক্ষণাৎ পরিষ্কার করতে বসলো। কিন্তু সোমবারের এখনো অনেক দেরি। আজ মাত্র বুধবার, এবং বুধবারও শেষ হয়ে যায়নি, সবে শুরু হয়েছে। এখন বাজছে 10টা। আমি বললাম, চা খাবি? খাবো। এই হ্যান্ডব্যাগ নিয়ে যেতে পারবো না। হ্যান্ডেল ফ্যান্ডেল কিছুই নেই। আমি একটা নিয়ে আসবো। থার্মোফ্লাক্সও আনবো। ঠিক আছে। আর কি কি লাগবে বল, লিস্টি করে ফেল। হাসপাতালে যেতে হলে কি কি নিতে হয় কে জানে।
টুথপেস্ট এবং টুথব্রাশ, এই দুটি জিনিস নিশ্চয়ই লাগে। টুথপেস্ট আছে, এ মাসের 2 তারিখেই কেনা হয়েছে। চিরুনি নিতে হয় নিশ্চয়ই, নাকি চিরুনি দিয়ে কেউ মাথা আছড়ায় না? রোগীদের সব করতে নেই। হাসপাতাল সম্পর্কে আমার তেমন কোনো অভিজ্ঞতা নেই। প্রায় 1 যুগ আগে বড় আপাকে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম। সেই যাওয়া ছিল উৎসবের যাওয়া। আমাদের মধ্যে দারুণ হইচই ও উত্তেজনা। একটি প্রকাণ্ড সুটকেস ঠেসে বুঝাই করা হলো। সেখানে সকালে পরার শাড়ি, বিকেলে পরার শাড়ি, গায়ে মাখার পাউডার, পানের মশলা সবই ছিল। বড় আপা ক্রমাগত কাঁদছে। আমাদের খুব ফুর্তি, সবাই হাসছি। আমি এবং আমার মেজো ভাই ছুটে গিয়ে বেবি ট্যাক্সি নিয়ে এলাম। বড় আপা তার বিশাল পেট নিয়ে কাঁদতে কাঁদতে উঠল বেবি ট্যাক্সিতে। বড় সুখের যাত্রা। আমার বাবা, যিনি প্রায় কোনো ব্যাপারে উৎসাহ প্রকাশ করেন না, মুখ সবসময় আমসি করে রাখেন, তাকেও দেখা গেল হাতে সিগারেট নিয়ে হাসি মুখে কথা বলছেন। আর কথা বলছেন মানে উপদেশ দিচ্ছেন। আমার বাবা উপদেশ দেওয়ার প্রয়োজন না হলে কথাই বলেন না। দুলাভাই লাজুক ভঙ্গিতে বড় আপার পাশে গিয়ে বসলেন। আমার মা বললেন, বজলু তুমি বাদিকে বসো। মার অনেক ডান ভামের ব্যাপার ছিল। দুলাভাই ভাদ্য ছেলের মতো মার কথা শুনলেন। মা বেবি ট্যাক্সিতে ওঠার আগে 3 মিনিটে দাঁড়িয়ে লম্বা একটা দোয়া পড়লেন। খুব সম্ভব সূরা আর রহমান। এই দোয়াটি তার খুব পছন্দ, খুব নাকি কড়া দোয়া, খুব কাজের। বিভিন্ন রকম দোয়া দরুদ মার মুখস্থ। তার কাছে 1 কপি নিয়ামুল কুরআন আছে। এই গ্রন্থটিকে তিনি যাবতীয় সমস্যার সমাধান বলে মনে করেন। একবার তার বালিশের নিচ থেকে আংটি চুরি হয়ে গেল। তার মুখ হয়ে গেল মরা মানুষের মতো। দেখলাম তিনি নিয়ামুল কুরআনের পাতা উল্টাচ্ছেন। সেখানে নাকি হারানো জিনিস খুঁজে পাওয়ার একটা দোয়া আছে। সারা দুপুর মা সেই দোয়া পড়লেন। মাঝারি সাইজের 1 বালতি চোখের পানি ফেললেন। সন্ধ্যার ঠিক আগে আংটি পাওয়া গেল। মা গম্ভীর গলায় বললেন, বিশ্বাস তো করি না, দোয়ার মর্তবা দেখলি? মার দোয়া অবশ্যই সবসময় কাজ করে না। কাজ করলে বড় আপা হাসপাতাল থেকে ফিরতো। সে ফেরেনি। 12-13 বৎসর আগের ব্যাপার। এখন আর সবকিছু পরিষ্কার মনে নেই। কষ্টের ব্যাপারগুলো মানুষের ভালো মনে থাকে না, সে কখনো মনে রাখতেই চায় না। কিন্তু সুখের ব্যাপার খুব ভালোভাবে মনে থাকে, কারণ এগুলো নিয়ে প্রায়ই ভাবা হয়। যেমন আমার মেজো ভাইয়ের জার্মানি যাওয়ার ব্যাপারটা। একদিন সন্ধ্যাবেলা মুখ কাচুমাচু করে বলল সে জার্মানি যাচ্ছে। বাবা প্রচণ্ড ধমক লাগালেন। কি বলছিস এসব? জার্মানি যাচ্ছি মানে? বাবা বিদেশ যাত্রার পক্ষপাতী নন এবং এজন্যই ধমকাচ্ছেন তা কিন্তু নয়। তিনি না ধমকে কথা বলতে পারেন না। পরবর্তী সময়ে আমি এর কারণ বের করেছিলাম। বাবার চাকরিটা ছিল ছোট। অফিসে সবাই তাকে ধমকাতো। বাসায় এসে তা ভুলতে চেষ্টা করতেন এবং প্রতিটি ব্যাপারেই চেঁচাতেন। জার্মানির ব্যাপারেও তিনি চেঁচাতে শুরু করলেন। পাখা উঠেছে, জার্মানি আমেরিকা, টাকা দেবে কে? গাছ থেকে আসবে, বৃক্ষ থেকে আসবে? টাকা দিতে হবে না। যাবে কিভাবে? সাঁতার দিয়ে? সন্তরণ? মেজো ভাই থতমত খেয়ে বলল, টাকা ওরা দিচ্ছে, স্কলারশিপ। আমাদের বিশ্বের সীমা রইল না। চিরকাল শুনে এসেছি ওর ভাই বাইরে যাচ্ছে, ওর চাচা যাচ্ছে, মামা আমেরিকা থেকে জিন্সের প্যান্ট পাঠিয়েছে, খালা জাপান থেকে হাওয়াই শার্ট পাঠিয়েছে। মেজো ভাইয়ের ব্যাপারটা আমাদের কারো বিশ্বাস হলো না। তবু একদিন সে বেমানান একটা কর্ডের কোট পরে সত্যিই জার্মানি চলে গেল। এয়ারপোর্টে বাবা কেঁদে কেটে তার চারপাশে ভিড় জমিয়ে ফেললেন। আরও অনেকের আত্মীয় স্বজন যাচ্ছিল। তাদের হয়তো কাঁদার ইচ্ছা ছিল না, কিন্তু বাবার কান্না দেখে সবার চোখে পানি এলো। একজন অপরিচিত বয়স্ক লোক বাবাকে জড়িয়ে ধরে, কাঁদবেন না ভাই, কাঁদবেন না ভাই বলে নিজেও বাবার মতো আকাশ ফাটিয়ে কাঁদতে লাগলেন। সেই ভদ্রলোক গাড়িতে করে আমাদের বাসায় পৌঁছে দিলেন। অনেক টাকা বেঁচে গেল আমাদের। এয়ারপোর্ট থেকে ফার্ম গেট, বাস ভাড়াই নেই 2 টাকা। আমরা এতগুলি মানুষ। বাবার সুখের ভঙ্গি সবসময় এরকম। বড় আপার মৃত্যুর খবর পেয়ে তিনি যে গভীর দুঃখের প্রকাশ দেখিয়েছিলেন, জগতের আর কোনো বাবা এরকম দেখিয়েছেন বলে আমার জানা নেই। আমি সেদিন বাবার সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়েছিলাম। বাড়ানোর জন্য বাবার প্রতি একটি পক্ষপাতিত্ব ছিল। তাকে তিনি কখনো ধমক দিয়েছেন বলে মনে পড়ে না। খুব ছোটবেলায় একবার নাকি একটা চড় দিয়েছিলেন। এতেই বড় আপা কাঁদতে কাঁদতে বিছানা থেকে নেমে টাইফয়েড হয়ে যায়। জীবন সংশয় থাকে বলে ব্যাপারটা হাস্যকর। টাইফয়েড একটা জীবাণু ঘটিত ব্যাপার। চোর দিয়ে কারো টাইফয়েড বাঁধিয়ে দেওয়ার প্রশ্নই ওঠে না, কিন্তু বাবাকে এসব কে বোঝাবে? টাইফয়েডের এই গল্পটি তিনি কয়েক লক্ষবার করেছেন এবং অনেককেই অস্বস্তিতে ফেলেছেন। টাইফয়েডের জন্যই হোক বা অন্য যে কোনো কারণেই হোক, বড় আপার প্রতি তার মমতা ছিল এবং এটা এত বেশি পরিমাণে ছিল যে সবার চোখে পড়ত। একবার ঈদের সময় বোনাস পেলেন না। বোনাস না পেলে ঈদের কাপড় হয় না আমরা জানতাম। কাজে আমরা বেশ সহজভাবেই পুরনো কাপড় লন্ড্রি থেকে ইস্ত্রি করিয়ে আনলাম। নতুন কাপড় কিছু না দেওয়াটা খারাপ বলে আমরা 3 ভাই বোন 3 জোড়া মোজা পেলাম। নতুন মোজার সঙ্গে ম্যাচ করাবার জন্য আমরা বুট পালিশওয়ালার কাছ থেকে জুতো পালিশ করিয়ে আনলাম। 1 টাকা করে নিল প্রতি জোড়া। ঈদের আগের রাতে দেখি বড় আপার জন্য সাদার মধ্যে লাল ফুল আঁকা একটা ফ্রক নিয়ে এসেছেন বাবা। আমাদের কারো জন্যই কিছু আনেননি এবং এজন্য তাকে বিন্দুমাত্র লজ্জিত বা দুঃখিত মনে হলো না। আমাদের মধ্যে সবচেয়ে জেদি হচ্ছে অনু। সে বলল, আমি ঈদই করব না।
বাবা হুঙ্কার দিয়ে উঠলেন, তুই ঈদ না করলে ঈদ আটকে থাকবে, যত ফালতুবাদ। ঈদের দিন আমরা সবাই মুখ কালো করে ঘুরে বেড়াতে লাগলাম। বাবা বড় আপার হাত ধরে নির্বিকার ভঙ্গিতে তার বন্ধুদের বাড়িতে গেলেন। বড় আপা ছাড়াও যে তার আরও ছেলে মেয়ে আছে তা বোধহয় তিনি মনেই করতেন না। মনসুর চায়ে চুমুক দিয়ে বলল, ফাইন চাচা, তেমন ফাইন নয়, কিন্তু মনসুর আজ সব কিছুতেই ফাইন বলবে। আলগা একটা ফুর্তির ভাব মুখের উপর ঝুলিয়ে রাখবে। খুব সম্ভব ওর ধারণা হয়েছে হাসপাতাল থেকে আমি আর ফিরবো না। ডাক্তাররা ওকে হয়তো কিছু বলেছে। ফার্স্ট ক্লাস চা হয়েছে রে, আরেক কাপ চা খাবি? না। আমি একটা সিগারেট ধরালাম। অন্য সময় হলে সে ছো মেরে সিগারেট নিয়ে ফেলে দিত, আজ কিছুই করলো না। এসব ভালো লক্ষণ নয়। তাহলে কি ফেরার সম্ভাবনা একেবারেই নেই? ওয়ান ওয়ে জার্নি। পিজির যে ডাক্তার আমার অপারেশন করবেন তার কথাবার্তায় অবশ্য সেরকম মনে হয় না। আমার ধারণা ছিল বুড়ো না হলে প্রফেসর হওয়া যায় না, কিন্তু এই ভদ্রলোকের বয়স মনে হয় 40ও হয়নি। কানের কাছে কয়েকটি চুল শুধু পাকা, চমৎকার চেহারা। দেখে মনে হয় এই লোকটি রাগ করতে জানেই না, চেঁচিয়ে কথা বলতেও জানে না, মিথ্যা কথা বলতেই পারে না। এ শুধু সবার সঙ্গে মজার মজার গল্প করে এবং ছড়িছাটা পেলে ছেলে মেয়েদের হাত ধরে পার্কে টার্কে বেড়াতে যায়। বাদাম কেনে, কিন্তু বাদামের খোসাগুলো যেখানে সেখানে ফেলে না, আধ মাইল হেঁটে ডাস্টবিনে ফেলে আসে। ভদ্রলোক কথাবার্তায়ও খুব চমৎকার। বললেন, এইভাবে তারপর ফরিদ সাহেব পেট কাটবার জন্য তৈরি তো? চর্বি টর্বি বিশেষ নেই, আরাম করে চামড়া কাটা যাবে। সার্জন হয়ে কি মুসিবত হয়েছে জানেন? কাউকে দেখলেই কেটে ফেলতে ইচ্ছা করে। হা হা হা। ডাক্তারদের নিয়ে একটা ভালো রসিকতা করলেন। এক রুগীর অপারেশন হবে, অপারেশন টেবিলে শোয়ানো হয়েছে। রুগী কাপা গলায় সার্জনকে বলল, স্যার এটা আমার প্রথম অপারেশন, বড় ভয় লাগছে। সার্জন ভদ্রলোক তখন নার্ভাস গলায় বললেন, আমারও প্রথম অপারেশন, আমারও ভয় লাগছে ভাই। রুগীকে অ্যানেস্থেসিয়া করা হচ্ছে। জ্ঞান হবার আগ মুহূর্তে রুগী শুনলে সার্জন সাহেব এক মনে দোয়া ইউনিস পড়ছেন। গল্প শেষ করে তিনি শব্দ করে হাসলেন। বড় ডাক্তাররা এত শব্দ করে হাসে না এবং গল্প গুজবও করে না। বোধ হয় ইনি বড় ডাক্তার নন। আমি বললাম, আশা করি আমার পেট কাটার আগেও আপনি কিছু কাটাকাটি করেছেন? ডাক্তার সাহেব আবার গড় খাপিয়ে হাসলেন এবং তার জীবনের প্রথম অপারেশনের গল্প করতে লাগলেন। বেশ জমাটি গল্প। ইনি আমার সঙ্গেই এমন গল্প গুজব করলেন, না সবার সঙ্গেই করেন? শুধু আমার সঙ্গে করে থাকলে তার অর্থ অন্যরকম হয়, খুব একটা ভালো অর্থ তা নয়। মনসুর উঠে দাঁড়ালো, সহজ স্বরে বলল, অফিসের সময় হয়ে গেল, যাই, বিকেলে আসবো। চল এগিয়ে দিয়ে আসি। এগিয়ে দিতে হবে না, শুয়ে থাক, ঘুম দে। সোমবার থেকেই শুয়ে থাকবো, এখন একটু হাঁটাহাঁটি করি। আমি মনসুরকে রাস্তার মোড় পর্যন্ত এগিয়ে দিলাম। চেনা পানের দোকান থেকে 10টা 5-5 কিনলাম। মনসুর দেখলো, কিছুই বলল না, ভালো লক্ষণ নয়। তার নিষেধ করা উচিত ছিল। বিকেলে ঘরে থাকিস, আমি আসবো। কাজ থাকলে আসার দরকার নেই। না, কাজ কিছু না। আর শোন, রাতে আমার এখানে খাবি, আমি বউকে বলে এসেছি। ঠিক আছে। সিগারেট খাবি নাকি একটা? মনসুর একটা সিগারেট ধরিয়ে চিন্তিত মুখে টানতে লাগলো। আমার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে, মানুষের উপর আমার মায়া পড়ে না, কিন্তু জড়বস্তুর উপর সহজেই মায়া পড়ে যায়। আমার সবসময় মনে হয় জড়বস্তুর একটা আলাদা জীবন আছে এবং তারাও যেন মানুষের মতোই ভালোবাসতে পারে। ক্লাস 5-এ বৃত্তি পরীক্ষায় এলাও হবার জন্য ছোটো মামা আমাকে একটা রাইটার কলম কিনে দিয়েছিলেন। রোজ এটাকে বালিশের নিচে নিয়ে ঘুমাতাম এবং ঘুমাবার আগে তার সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বলতাম, যেমন, কি ভাই, ঘুম পেয়েছে? আচ্ছা ঠিক আছে, ঘুমো। ব্যাপারটা অকারণে প্রকাশ হয়ে পড়ে এবং বাবা আমাকে প্রচণ্ড চোর দিয়ে মেঝেতে উল্টে ফেলে দেন। সেই সঙ্গে হুঙ্কার দিতে থাকেন, মানুষের সাথে কথা নাই, কলমের সঙ্গে কথা? পাগল ছাগলের ঝাড় পিঠে তক্তা বানিয়ে ফেলবার যদি কোনো দিন শুনি। এই ঘরটির উপর আমার মায়া পড়ে গেছে। দীর্ঘদিন থাকলাম এখানে, প্রায় 2 বছর। 32 বছর যদি আয়ু হয় তাহলে জীবনের 16 ভাগের 1 ভাগ। বড় দীর্ঘ পরিচয়। 10 ফুট বাই 8 ফুট এই কামরায় আর কোনো দিন কি ফিরে আসবো? কত পরিচিত জিনিস চারিদিকে, কত কিছুই না আছে। লেজ নেই একটি বুড়ো টিকটিকি, এর কোনটা সঙ্গী বা কোনোটা সঙ্গিনী নেই। এর পাশে বা অন্য কোনো টিকটিকি কোনো দিন দেখিনি। আরও 2টি আছে, তারা প্রেমিক প্রেমিকার মতো একসঙ্গে ঘুরে বেড়ায়। এই বুড়াটির সাথীরা একে ছেড়ে গেছে। বাথরুমে কুৎসিত একটি মাকড় আসে। সে শুধু কুৎসিত নয়, ভয়াবহ। তার পেটে চকচকে রূপারি একটি ডিমের থলি। এই থলি নিয়ে বেশিরভাগ সময় সে বেসিনের নিচে কোণে অন্ধকার কোণে লুকিয়ে থাকে। রাত দুপুরে হঠাৎ করে বেরিয়ে সে আমাকে দারুণ চমকে দেয়। আমার এ ঘরে একটি মাত্র জানালা, বেশ বড় সড়ো জানালা, তবে তেমন কিছু জানালা দিয়ে দেখাই যায় না, শুধু পাশের ফ্ল্যাটের অনেকখানি চোখে পড়ে। একটি বালিকাকে প্রায়ই দেখি বারান্দায় বসে আচার কাটছে কিংবা বই পড়ছে। সুন্দর দৃশ্য। এই মেয়েটির উপরও মায়া পড়ে গেছে। সোমবারের পরে এই চমৎকার দৃশ্যটিও হয়তো দেখা যাবে না। জীবনের 16 ভাগের 1 ভাগ যেখানে কাটলো তার উপর মায়া তো পড়বেই, পড়াই স্বাভাবিক। টাঙ্গাইলের এক হোটেলে একবার 7 দিন ছিলাম। এমন মায়া পড়ে গেল,
ছেড়ে চলে আসার সময় বুক হু হু করতে লাগলো, চোখ ভিজে ওঠার উপক্রম। আমি পায়ের কাছ থেকে কাঁথাটা টেনে নিলাম। একটু যেন শীত শীত করছে, তলপেটে ব্যথা শুরু হয়েছে, সূক্ষ্ম একটা ব্যথা। মাঝে মাঝে মনে করিয়ে দিচ্ছে আমি আছি, তোমার ভিতরই বাস করছি, আমাকে ভুলে যাওয়া ঠিক নয়। বাইরের রোদ নরম হয়ে আসছে, মেঘ জমতে শুরু করেছে, বর্ষা আসি আসি করছে, এবার খুব জাগিয়ে বর্ষা আসবে, তার সাজসজ্জা দেখে টের পাওয়া যাচ্ছে। আমার ঘর থেকে আকাশ দেখা যায় না, কেন যেন মেঘ দেখতে ইচ্ছে করছে। আমি উঠে জানালার পর্দাটা সরিয়ে দিলাম। আছাড় খাওয়া সেই বালিকাটি রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কৈশোরে এমন একটা মেয়ের সঙ্গে আমার পরিচয় ছিল, মেয়েটির নাম নীলিমা। তার বাবা নেত্রকোনা কোর্টের পেশকার ছিলেন। সেই নীলিমারও খুব আচার খাওয়ার শখ ছিল। ক্লাস 9-এ ওঠা মাত্র নীলিমার বিয়ে হয়ে গেল। আমি তখন মেট্রিক পরীক্ষার জন্য রাত জেগে পড়ছি। বাবা রোজ একবার করে বলছেন ডিভিশন না পেলে জুতো দিয়ে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেব। নীলিমার বিয়ে আমাকে অভিভূত করে দিল। বেঁচে থাকা অর্থহীন মনে হলো। রাতে বালিশে মুখ গুজে ভেউ ভেউ করে কাঁদলাম। বড় আপা অবাক হয়ে বললেন, এই তোর কি হয়েছে রে? পেটে ব্যথা। কোন জায়গায় ব্যথা দেখি? আমি আরও শব্দ করে কাঁদতে লাগলাম। বড় আপা মাকে ডেকে আনলো এবং দুপুর রাতে মা আমার পেটে তেল মালিশ করতে লাগলেন। কৈশোরের সেই বিরহ দীর্ঘস্থায়ী হয়নি। আমি যথারীতি পরীক্ষা দিয়ে এবং সবাইকে অবাক করে দিয়ে একটি লেটার নিয়ে ফার্স্ট ডিভিশনে ম্যাট্রিক পাশ করে আনন্দমোহন কলেজে ভর্তি হয়ে পড়ি। এই আচার খাওয়া মেয়েটির সঙ্গে খুব সম্ভব নীলিমার কোনো মিল নেই। তবু মাঝে মাঝে এই মেয়েটিকে নীলিমা ভাবতে ভালো লাগে। শুধু এই মেয়েকে কেন, পৃথিবীর সব বালিকাকেই আমার কাছে নীলিমা মনে হয়। টিপ টিপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে। আমি পর্দা টেনে ঘর অন্ধকার করে শুয়ে পড়লাম। ঘুম ভাঙল সন্ধ্যায়। তুমুল বর্ষণ হচ্ছে বাইরে, চারিদিকে অন্ধকার, ইলেকট্রিসিটি নেই। মনসুরের আসবার কথা ছিল 4টায়, বৃষ্টিতে আটকা পড়েছে নিশ্চয়ই। দরজা খুলে বাইরে এসে দেখি বারান্দায় হারিকেন জ্বালানোর চেষ্টা করছেন করিম সাহেব। তার ঘর থেকে শো শো শব্দ আসছে, কুকারে ভাত চড়িয়েছেন বোধ হয়। করিম সাহেব আমাদের মতো হোটেলে খান না, নিজেই রান্না করেন। এই যে ফরিদ ভাই, আজ শরীরটা কেমন? ভালোই। বেতা টেতা নেই তো? জি না। ঘুমিয়েছিলেন নাকি? জি। দেশ ভাসিয়ে দিয়েছে বৃষ্টিতে, ক্যাটস অ্যান্ড ডগস যাকে বলে। চা খাবেন নাকি? জি না, থাক। আসেন আসেন, এক কাপ চা খান, চা সবসময় খাওয়া যায়। করিম সাহেবের ঘরে গিয়ে বসতে হলো, চাও খেতে হলো। আজকাল লোকজন আমাকে খুব খাতির করছে। অপারেশনের ডেট দিয়েছে? জি না। অপারেশন আজকাল ডাল ভাত হয়ে গেছে, বইয়ের কিছুই নাই। তলপেটের অপারেশন তো ডাক্তার এখন চোখ বন্ধ করে বা হাতে করে। আমি চুপ করে রইলাম। পরিচিত অপরিচিত প্রায় সবাই এখন আমাকে বোঝাতে চেষ্টা করে অপারেশনটা কত সহজ। আমার দিক থেকে তার কোনো প্রয়োজন নেই। অপারেশন সহজ বা জটিলে কিছু আসে যায় না। করিম সাহেব চায়ে চিনি মেশাতে মেশাতে বললেন, কত সিরিয়াস অপারেশন হচ্ছে, হার্ট, ব্রেন, একেবারে ছেলেখেলা ব্যাপার। তা ঠিক। করিম সাহেব ভাত টিপে দেখলেন, তারপর বেশ আন্তরিকভাবেই বললেন, আজ 4টা ভাত খান না আমার সঙ্গে? খাঁটি গাওয়া ঘি আছে, বেগুন ভাজা গাওয়া ঘি, তার সঙ্গে শুকনো মরিচ ভেজে দেব, খারাপ লাগবে না। আজ থাক, আরেকদিন খাবো। আজ অসুবিধা কি? বৃষ্টির দিন হোটেলে যেতে কষ্ট হবে, আসুন দুজনে মিলে খাই। আমাকে নিতে আসবে, এক জায়গায় খাওয়ার কথা আছে। এই ঝড় বৃষ্টির মধ্যে কে নিতে আসবে? কথাটা সত্যি, বেশ দুর্যোগ বাইরে, রাস্তায় বাতিও নেই। মনসুর আসতে পারবে বলে মনে হয় না, তবুও সে আসবে। আমি আমার অন্ধকার ঘরে তার জন্য অপেক্ষা করতে লাগলাম। মোমবাতি আছে, তবুও জ্বালাতে ইচ্ছে হচ্ছে না। কে যেন বলেছিল প্রতীক্ষা করতে হয় অন্ধকারে। বোধহয় মিলনের প্রতীক্ষার কথা বলা হয়েছে। বসে থাকতে থাকতে 8টা বেজে গেল। আমি প্রায় নিশ্চিত মনসুর আসবে না। তখনই সে এলো। গাটি পেটিয়ে করে পানি পড়ছে, জড়ো কাকের মতো চেহারা, কাঁপছে ঠক ঠক করে। রিক্সা দাঁড় করিয়ে এসেছি, চল। মনসুরের বাসায় যেতে আমার ভালো লাগে না। সে নতুন বিয়ে করেছে। নতুন বউরা স্বামীর বন্ধুদের সহ্য করতে পারে না, কিন্তু এমন ভাব দেখায় যেন স্বামীর বন্ধুদের জন্য খুব ব্যস্ত। মনসুরের বউ সে ভাটাও দেখায় না, সে স্পষ্টতই বিরক্ত হয়। সবাই তার বিরক্তি ধরতে পারে, মনসুর পারে না। উঠতে গেলেই মনসুর বলে, তো তারা কি রে, আরেকটু বস, আরেকটু বস। মনসুরের স্ত্রী রিনা তীক্ষ্ণ কণ্ঠে বলে, বসতে বলছে, বসুন না। মনসুর তাতে উৎসাহ পায়, হাসি মুখে বলে, রিনা আমাদের একটা গান শোনা না প্লিজ। আজ না, আরেকদিন। শোনাও না, এই তেরো একটু রিকোয়েস্ট কর না। তোরা রিকোয়েস্ট করলে শোনাবে। রিকোয়েস্ট করতে ইচ্ছে হয় না, তবু করতে হয়। এবং একসময় রিনা তীক্ষ্ণ কণ্ঠে একটা রবীন্দ্রসঙ্গীত শোনায়, আজিয়ে বসন্তে মাঘ মাসের দুর্দান্ত শীতে। বসন্তের গান শুনে আমরা প্রশংসা করি। মনসুর দাঁত বের করে হাসে। এর বুদ্ধিশুদ্ধি এমনিতেই কম, বিয়ের পর আরও কমে গেছে। তার ধারণা হয়েছে এরকম একটা ভালো বিয়ে পৃথিবীর আর কেউ করেনি। শ্বশুরবাড়ি সম্পর্কে তার উৎসাহ সীমাহীন। কেনাটিকে আর স্ত্রীর এক ভাই থাকে, তাদের নতুন কেনা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছে। এই নিয়ে মনসুরের চিন্তার শেষ নেই, অথচ সে ভাইকে সে চোখেও দেখেনি।
কাটা দেখ, নতুন কেনা গাড়ি, $6,000, অবশ্যই ইন্স্যুরেন্স আছে, সব কভার করবে। আমরা উৎসাহ না দেখালেও ক্ষতি নেই। মনসুর মুগ্ধ ভঙ্গিতে শ্বশুর বাড়ির গল্প করে যাবে। বুঝলি, আমার শ্বশুর সাহেবের ইচ্ছা গ্রামের বাড়িতে গিয়ে থাকা। গ্রামের বাড়ি হলে কি হবে, হুলস্থুলো ব্যাপার। বাড়ির পিছনে আলিশান পুকুর, গত বছর 3,000 রুইয়ের পোনা ছাড়া হয়েছে, এর মধ্যেই 1 হাত বড় হয়ে গেছে। নির্বুদের মতো গল্প, শুনলেই অস্বস্তি হয়, তবু শুনতে হয়, হাসতে হয়, ভান করতে হয় যেন খুব আগ্রহ বোধ করছি। রিনা বসে থাকে পাথরের মূর্তির মতো, তার চোখে মুখে তাচ্ছিল্যের একটা ভাব। মনসুরের গল্পগুলি সে কিভাবে গ্রহণ করে বুঝতে পারি না। আজ অবশ্যই রিনা খুব যত্ন করলো, তোয়ালে নিয়ে এলো মাথা মোছার জন্য এবং আমাকে অবাক করে বলল, মাথা নিচু করুন, আমি মুছিয়ে দিচ্ছি। আমি আমার বিষয় গোপন করে বললাম, কোনো রমণীর কাছে আমি মাথা নিচু করি না, চির উন্নত মমশির। রিনা একটু হকচকিয়ে গেল। আমি কথাবার্তা কম বলি, এরকম কিছু বলবো বলে সে আশা করেনি বোধ হয়। মনসুর উঁচু গলায় বলল, আজ আমাদের ম্যারেজ ডে। তাই নাকি? আরে গাধা, রিনার ড্রেস দেখে বুঝতে পারছিস না? বিয়ের শাড়ি। তুই আর আমি গিয়ে কিনলাম নগদ 2,000 টাকায়, টাকা শর্ট পড়লো, তোর কাছ থেকে নিলাম 200 টাকা, মনে নেই কিছু? শাড়ির এই ব্যাপারটা আমার চোখে পড়ো না কেন? জ্বর বাদলার দিনে কোনো মেয়ে তো এমন বেনারসি পরে ঘরে বসে থাকে না। ঘরে অবশ্যই ইলেকট্রিসিটি নেই, হারিকেন জ্বলছে, তবুও এই আলোতেও চোখে পড়া উচিত ছিল। মনসুর নিচু গলায় বলল, কেকের অর্ডার দিয়েছিলাম, সেটা আনতে গিয়েই দেরি হলো। কেকের উপর লেখা থাকবে রিনার জন্য, সারা শরীর বাচ্চারা লিখেছে মিনার জন্য। যে লিখে সেই বেটার জন্যই অপেক্ষা করতে করতে দেরি হলো। শালা আর আসলোই না, কাণ্ড দেখ। কেকটা আবার কেন? রিনার ইচ্ছা, খাওয়া দাওয়ার পর কেক কাটবে, বয়স তো বেশি না, ছেলে মানুষ এখনো। নে একটা সিগারেট খা, খাবার গরম করতে সময় লাগবে। এখন অনেক কিছুই আমার চোখে পড়ছে না। এত বড় একটা কেকের বাক্স সঙ্গে ছিল, কিন্তু আমার চোখে পড়েনি। আমি হালকা স্বরে বললাম, বিবাহ বার্ষিকী টার্ষিকী নিজেদের মধ্যে করতে হয়, আমাকে শুধু শুধু ডাকলি কেন? মনসুর গলা ফাটিয়ে হাসলো, যেন আমি খুব একটা হাসির কথা বলেছি। আমি বললাম, উপলক্ষটা বললে একটা কিছু আনতে পারতাম। শালা তুই আবার আনবি কি, শুধু ফর্মালিটি। মনসুর গভীর মনোযোগের সঙ্গে কেকের লেখা মিনাকে রিনা বানানোর চেষ্টা করতে লাগলো। রিনা একবার জিজ্ঞেস করে চলে গেল, চা দেবো ভাই? খাবার দিতে দেরি হবে, একটা জিনিস ভাজতে হবে, কুমড়া ফুলের বড়া। না, চা খাবো না। খান না একটু, আমিও আপনাদের সঙ্গে খাবো। ঠিক আছে আনেন। মনসুর গভীর হয়ে বলল, রিনাকে তুই আপনি আপনি করিস কেন? তুমি করে বলবি, স্ট্রেইট তুমি। আমি কিছু বললাম না। ওর এই বিচিত্র স্বভাব, বন্ধু বান্ধবকে সে তাদের দুজনের সঙ্গে মিশিয়ে ফেলতে চায়, এটা হবার নয়, তা বুঝতেও চায় না। আমি হালকা সুরে বললাম, আর কাউকে বলেছ? না, শুধু তোকে, অনলি ইউ। কেন শুধু আমাকে কেন? মনসুর তাকিয়ে রইল আমার দিকে। আমি সহজভাবেই বললাম, তোর কি ধারণা আমি আর ফিরে আসবো না? মনসুরের মুখ কালো হয়ে গেল। এই কথাটি তাকে না বললেই হতো, কেন বললাম? রিনা চা নিয়ে এসে বসলো আমাদের সঙ্গে। বেশ লাগছে মেয়েটিকে, এমনিতে তাকে এতটা ভালো লাগে না। আমি লক্ষ্য করেছি অসন্তর মেয়েদের মাঝেও অপরূপ রূপবতী মনে হয়, যেমন গায়ে হলুদের দিন। শুধু এই দিনটিতেই কোন এক বিচিত্র কারণে তারা দেবী মূর্তির মতো হয়ে যায়। বাইরে বৃষ্টি পড়ছে, আমরা চা খাচ্ছি নিঃশব্দে। রিনা খুব কৌতূহলী চোখে তাকাচ্ছে আমার দিকে। আমি বললাম, আপনাকে আজ খুব সুন্দর লাগছে। বিয়ের শাড়িতে সবাইকে সুন্দর লাগে, তাই নাকি? হ্যাঁ। আর কোনো কথা খুঁজে পাচ্ছি না। মনসুর বসে আছে গম্ভীর হয়ে। সে কি কেকের মিনাকে রিনা করেছে? আমি বললাম, কটা বাজে রে? যতটা বাজুক, তুই বসে থাক চুপচাপ, রাতে তোকে যেতে দেব না। বলিস কি? রিনা নিচু স্বরে বলল, হাসপাতালে ভর্তি হবার আগের কটি দিন আপনি আমাদের সঙ্গে থাকবেন। মনসুর বলল, আমি কাল সকালে তোর জিনিসপত্র সব নিয়ে আসবো। নতুন জায়গায় আমার ঘুম হয় না। না হলে না হবে, ফালতু কথা। রিনা বলল, আপনি থাকবেন বলে আপনার বন্ধু চাদর বালিশ এইসব কিনে এনেছে, না থাকলে ওর কষ্ট হবে। কয়েকদিনেরই ব্যাপার তো, থেকে যান। আমি কঠিন স্বরে বললাম, মনসুর, আমি জানি আমি হাসপাতাল থেকে ফিরে আসবো না, কাজেই যে কটা দিন আমি আছি আমাকে নিজের মতো থাকতে দে, এই নিয়ে ঝামেলা করিস না। মনসুর গম্ভীর স্বরে বলল, এখানে তোর কোনো কষ্ট হবে না। জানি কষ্ট হবে না, এখানে অনেক সুখে থাকবো, তবু তুই আমাকে আমার মতো থাকতে দে। রিনা বলল, আজকের রাতটা অন্তত থাকুন, বেচারা আপনার জন্য নতুন চাদর বালিশ কিনেছে। আমি কিছু বললাম না। রিনা নরম স্বরে বলল, ঝড় বৃষ্টির মধ্যে ফেরত যাবেন কিভাবে? রাতও অনেক হয়েছে, আজকের রাতটা থাকুন, এক রাতে কি হবে? ঠিক আছে, থাকবো। মনসুর মুখ কালো করে বলল, ইচ্ছা না হলে থাকতে হবে না। কিছু কিছু মানুষের বয়স বাড়ে না, তারা মনসুরের মতো সারা জীবন শিশু থেকে যায়। আজ সারা রাত সে হয়তো কথাই বলবে না, অথচ আমাকে এখানে জড়ানোর তার কোনো প্রয়োজনই ছিল না। আজকের এই ঝড়জলের রাত হচ্ছে তাদের দুজনের, আজ তাদের একটা চমৎকার উৎসবের রাত। আমার এখানে স্থান কোথায়? অপরিচিত জায়গায়, অপরিচিত পরিবেশে আমি ঘুমোতে পারি না। তার উপর আজ বিকেলেই বড় একটা ঘুম দিয়েছি। আমি মশারির ভেতরে গা এলিয়ে শুয়ে রইলাম। ঘুম আসবে না জানি, ঘুমাবার চেষ্টা চালিয়ে যাবার কোনো অর্থ হয় না।
মেঝেতে হারিকেন ডিম করা, কেমন গ্রাম গ্রাম লাগছে। আলো না থাকলেই বোধ হয় ভালো ছিল, কিন্তু মনসুর শুধু হারিকেন নয়, একটা টর্চ লাইটও বালিশের নিচে রেখে গেছে, যাতে চূড়ান্ত করতে চেষ্টা করছে এই দুজন। টেবিলের উপর ঝকঝকে পানির গ্লাস, জগ, রাতে খিদে পেলে খাওয়ানোর জন্য হরলিক্সের টিনে কিছু বিস্কিট। সবার আগে রিনা এলো মশারি গুজে দিতে। আমি অপ্রস্তুত হয়ে বললাম, ছি, আমি বুঝি মশারি খুঁজতে জানি না? লাভ হলো না। মনসুর কমপক্ষে 10 বার বলল, অসুবিধা হলেই ডাকবি, আমার পাতলা ঘুম, একবার ডাকলেই হবে। গড়িতে প্রায় রাত 1টা। ফিস করে ওরা কথা বলছে। 1 বছর পর এত কথা থাকে নাকি কারো? স্বামী স্ত্রীর ভালোবাসার কথাবার্তা শুনতে বড় অস্বস্তি লাগে। ওদের কথাবার্তা অবশ্যই কিছুই বোঝা যাচ্ছে না, তবু বড় অস্বস্তি লাগছে। মনে হচ্ছে একটা কিছু অপরাধ যেন করে ফেলেছি। আমার বড় ভাইয়ের বিয়ের পরেও এমন অবস্থা। তাদের লাগোয়া ঘরটিতে আমি থাকি। গভীর রাত পর্যন্ত দুজন কথা বলে। শুনতে ইচ্ছে করে না, তবু শুনতে হয়। যত অর্থহীন কথাবার্তা, অর্থহীন রসিকতা। সকালবেলা ঘুম ভেঙে ভাবিকে দেখলেই বড় লজ্জা লাগে। চোখ তুলে তাকাতে পারি না, এমন অবস্থা। ভাবির আচার আচরণ কিন্তু খুব স্বাভাবিক। সবার সঙ্গে হাসছে, গল্প করছে, নতুন নতুন রান্না বান্না করছে। ভাবিকে দিয়ে আমাদের সংসারের স্ত্রী ফিরে গেল। বাবু পর্যন্ত নিচু সুরে কথা বলতে শুরু করলেন, মাঝে মধ্যে হাসতেও লাগলেন। তারপর একদিন বাসায় এসে শুনি বড় ভাই আলাদা বাসা করেছেন। তার শ্বশুর নাকি অল্প ভাড়ায় কি একটা বাসার ব্যবস্থা করে দিয়েছেন। শুধু বাসাই নয়, তিনি নাকি তাকে একটা সাইড বিজনেসের কথাও বলেছেন। টাকা তিনি দেবেন। বড় ভাই অতিরিক্ত রকমের উৎসাহের সঙ্গে বললেন, এই সংসারের খরচ আমি আগে যেমন দিতাম এখনই দেবো, চিন্তার কিছু নেই। মা বিশেষ ভরসা পেলেন না। মায়েরা অনেক জিনিস আগে বুঝতে পারেন। আসলে আমাদের কারোরই মা বাবার প্রতি তেমন টান ছিল না। মেজো ভাই জার্মানি গিয়ে চুপচাপ হয়ে গেল। 2-3 মাস পর চিঠি আসে। একটি চিঠিতে জানলাম ল্যাঙ্গুয়েজ পরীক্ষায় পাশ করতে পারেনি, সম্ভবত তাকে দেশে ফিরে আসতে হবে। বাবা প্রায় পাগলা কুকুরের মতো হয়ে পড়লেন। সে অবশ্যই দেশে ফিরল না। মাস 6 পরে চিঠি এলো, সুইডেন চলে এসেছে। সে চিঠিতে কোনো ঠিকানা নেই, লেখা আছে একটা কোনো স্থায়ী ঠিকানা হয় নাই, হওয়া মাত্রই জানাইবে। 1 বছরেও তার কোনো স্থায়ী ঠিকানা হলো না। আমরা তাকে কিছু লিখতে পারি না, কোনো খবরও দিতে পারি না। কি একটা অবস্থা! এর মধ্যে খবর পাওয়া গেল কাগজপত্র না থাকায় তাকে নাকি সুইডেনের এক জেলখানায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। খবর কতটুকু সত্যি জানার উপায়ও নেই। সে সময় আমাদের এখানে অনেকগুলো খবর তৈরি হলো, যেগুলো তাকে জানানো গেল না। যেমন অনুর বিয়ে হয়ে গেল নারায়ণগঞ্জের এক উকিলের সঙ্গে, খুবই ভালো বিয়ে। শহরের উপর তাদের বাড়ি টাড়ি আছে। ছেলের চেহারাও সুন্দর। অনুর যে খানিকটা তুতলিয়ে কথা বলতো, এতটা ভালো বিয়ে হওয়ার কথা ছিল না। আমরা খুবই খুশি। পরে অবশ্য জানা গেল উকিল সাহেব একবার বিয়ে করেছিলেন এবং সেই বিয়ের একটি ছেলেও আছে। দ্বিতীয়বার বিয়ের সময় স্ত্রীর খবর চেপে গিয়েছেন। ভদ্রলোক কেন এটা করলেন কেই বা জানে। বিয়ের এই খবর মেজো ভাইকে জানানো গেল না। মা মারা যাবার খবরও জানানো গেল না। তিনি মারা গেলেন হঠাৎ করেই। রাতের বেলা জেগে উঠলেন, বললেন তার খুব বুক জ্বালা করছে। বাবা গম্ভীর হয়ে বললেন, ও কিছু না, খেসারির ডাল বেশি খেয়েছো তাই অম্বল হয়েছে। 1 গ্লাস ঠান্ডা পানি খেয়ে শুয়ে থাকো। মা তাই করলেন। ঘণ্টাখানিক পর উঠে বসে বললেন, বুক জ্বলে যাচ্ছে। বাবা বললেন, 1 গ্লাস লেবুর শরবত করে খাও, খেয়ে শুয়ে থাকো। বাবার কথা মার কাছে নবীন ওহির মতো। ঘরে লেবু ছিল না। চিনির শরবত বানিয়ে খেলেন এবং ছটফট করতে লাগলেন। বাবা বললেন, চেঁচামেচি করলে কি আর ব্যথা কমবে? শুয়ে থাকো, ভোরবেলা ডাক্তারকে খবর দেব। শেষ রাতে আমরা তাকে হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার বললেন ফুড পয়জনিং। আলু পটলের তরকারি এবং খেসারির ডাল খেয়ে আমাদের কারো কিছু হলো না, তার ফুড পয়জনিং হয়ে গেল। কোনো মানে হয়? বৃষ্টি থেমে গেছে। মনসুরের কথাবার্তা শোনা যাচ্ছে না। ওরা কি ঘুমিয়ে পড়েছে? আমি সাবধানে উঠে বসলাম। তলপেটের বেটাটা টের পাচ্ছি। লক্ষণ ভালো নয়। কিছুক্ষণের মধ্যেই এই বেতা আমাকে কাবু করে ফেলবে। মনসুরকে হয়তো ডাকতে হবে। আমি প্রাণপণে বেতাটা সামলে নিতে চেষ্টা করলাম। কিছু জিনিসকে কিছুতেই সামাল দেওয়া যায় না, একেও যাবে না। এর নিজস্ব একটি জীবন আছে। মাথা ঝিমঝিম করছে, মনে হচ্ছে নাড়ি বুড়ি ফেটে বেরিয়ে আসবে। ডাকবো না ওদের, কিছুতেই ডাকবো না। বমি করতে ইচ্ছা হচ্ছে। হারিকেনের আলো ক্রমেই বাড়ছে। আমি মৃদুস্বরে মাকে ডাকলাম, মা তুমি কোথায় আছো? এসো, ব্যথা কমিয়ে দাও। পাশের ঘর থেকে শব্দ হচ্ছে। মনসুর উঠে আসছে। রিতার গলা পাওয়া যাচ্ছে। কি যেন বলছে সে। আমি ক্ষীণচরে বললাম, মনসুর। কেন ডাকলাম? সে কিছুই করতে পারবে না। পাশে দাঁড়িয়ে থাকা ছাড়া এখন কোনো কিছুই করতে পারবে না সে। তবু মনে হয় কেউ আসুক, পাশে এসে দাঁড়িয়ে থাকুক। মনসুরের গলা পাওয়া যাচ্ছে। এই ফরিদ, কি হয়েছে? আমি হাঁপাতে বললাম, আমি মরে যাচ্ছি। মনসুর আমার হাত ধরে রেখেছে। রিনা বসে আছে আমার ডান পাশে। সে বড় ভয় পেয়েছে। রিনা ফিসফিস করে বলল, কোথায়, কোন জায়গায় ব্যথা? গড়ের আলো কমে আসছে। রিতার মুখ অসম্ভব বড় মনে হচ্ছে। সে আবার বলল, কোথায় ব্যথা, কোথায়? ঠিক অন্য সব দিনের মতোই আমার ঘুম ভাঙলো। চোখ মেলে দেখলাম মনসুর এবং রিনা বসে আছে চেয়ারে, মশারি তোলা, মাথার কাছে একটি ছোট্ট টেবিল ফ্যান, পাখা ঘুরছে। কি রে, কেমন লাগছে? ভালো। কিছুক্ষণ পরই তুই ঘুমিয়ে পড়লি। রিনা বলেছিল তুই অজ্ঞান হয়ে গেছিলি। মাথায় পানি ঢাললাম। আমি ফ্যাকাশেভাবে হাসতে লাগলাম। রিনা বলল, ব্যথাটা আপনার কতক্ষণ থাকে?
বেশিক্ষণ না, কমে গেলেই ঘুম এসে যায়, লম্বা ঘুম দিয়ে ফ্রেশ হয়ে যায়। আপনি কিছু খাবেন? চার টোস্ট এনে দিই নাকি এক পিস কেক খাবেন? চা খাবো, শুধু চা। রিনা উঠে চলে গেল। মনসুর বলল, ভয় ধরিয়ে দিয়েছিলে, হাত মুখ ধুবি, পানি এনে দিই? এনে দিতে হবে না, নিজেই বাথরুমে যাব। চুপচাপ শুয়ে থাক, নড়াচড়া করিস না। এখন আর কিছু হবে না। মনসুর বলল, আজ আমি আর অফিসে যাব না, ঠিক করেছি ঘরেই থাকবো। সে হাই তুলল, তার চোখ লাল, বেচারা সারা রাত কষ্ট করলো। মনসুর, বল। আমি চা খেয়ে বেরোবো। কোথায়? মিরপুর 5 নম্বর সেকশন। বাবাকে দেখে আসি। আজ শুয়ে থাক, নড়াচড়া করিস না। আজ না গেলে আর সময় পাবো না। চল আমিও তোর সঙ্গে যাই। না, আমি গেলে তোর অসুবিধা কি? অসুবিধা আছে, ওই বাসায় কাউকে নিয়ে যাই না। ভেবেছিলাম আমাকে যেতে রিনা আপত্তি করবে, সে করলো না। মেয়েটি ভয় পেয়েছে। কাল রাতের মতো কোনো দৃশ্য সে সম্ভবত দ্বিতীয়বার দেখতে চায় না, না চাওয়াই ভালো। সারা রাত বৃষ্টি হবার জন্যই বোধহয় রাস্তাঘাট ঝকঝক করছে। গাছের পাতা অন্যদিনের চেয়েও বেশি সবুজ, চারদিক চকলেটের পাতার মতো ঝিলমিল করছে। মন ভালো হয়ে যাবার মতো একটা সকাল, অপূর্ব। এরকম একটি সকালে পুরনো কথা মনে পড়ে না, শুধু বেঁচে থাকতে ইচ্ছে করে। ভেবেছিলাম বাসে করে যাব, এই সময় মিরপুরের দিকের বাস ফাঁকা যায়, কিন্তু মনসুরের জন্য পারা গেল না। সে আমাকে কিছুতেই বাসে উঠতে দেবে না। বাসে উঠলেই নাকি আমার তলপেটের নাড়ি বুড়ি ঝাঁকুনিতে ফেটে চৌচির হবে। সে 22 টাকায় একটা বড় রিক্সাওয়ালাকে রাজি করিয়ে ফেললো। গলার স্বর নামিয়ে অন্তরঙ্গ স্বরে বলল, বুড়ো মিয়া, খুব আস্তে আস্তে চালাবেন, রুগী মানুষ, 2 দিন পর অপারেশন। রিক্সাওয়ালাকে এত কথা বলার কোনো দরকারই নেই, রিক্সাওয়ালা চলবে তার নিজের মতো। ফরিদ, বল। চাচাজির সঙ্গে দেখা করেই ফিরে আসবি, আমার এখানে চলে আসবি, স্ট্রেট চলে আসবি, নো হ্যাঙ্কি পেঙ্কি। আমি হাসলাম, যার মানে হা বা না দুটোই হতে পারে। আসবি কিন্তু? দেখি। বুড়ো মিয়া সিরিয়াস রুগী, রিক্সা খুব ধীরে টানবেন, যান। 1 টাকা বকশিস আসতে চালালে। ফরিদ, 23 টাকা দিয়ে দিস, শুন, হুড় তুলে দে। বাবা বর্তমানে আছেন নাজির ভাইয়ের সঙ্গে। নাজির হোসেন আমার বড় মামার ছেলে। বছর 2 আমাদের বাসায় থেকে পড়াশোনা করেছেন। এই 2 বছরেই তিনি সমগ্র পাড়ার একটি ত্রাসের সৃষ্টি করেন। সেই সময় তিনি কম পড়তেন এবং নিয়মিত ব্যায়াম করতেন। তার পড়াশোনার কোনো কথা আমার মনে নেই, কিন্তু সাত সকালে বালির বস্তার উপর দিয়ে কিলঘুষির কথা মনে আছে। অল্প দিনের মধ্যে আমার বড় ভাইও তার সঙ্গে জুটে গেলেন এবং দুজন একসঙ্গেই ফেল করলেন। ফেল করবার পর বড় ভাইয়ের উৎসাহ খানিকটা মিয়ে গেল, কিন্তু নাজির ভাই বিপুল উৎসাহে নাজির ড্রামা ক্লাব খুলে বসলেন। সেই ক্লাবের রিহার্সাল হতো আমাদের বাসায়। দারুণ হইচই ব্যাপার। নাজিম ভাইয়ের অনেক সাকরে জুটে গেল। বাবার মতো লোক পর্যন্ত তাকে সমীহ করতে শুরু করলেন। ছোটখাটো অনেক রকম কাণ্ড কারখানা নাজির ভাই করতে লাগলেন, কিন্তু সবচেয়ে ভয়াবহ ব্যাপারটি করলেন দুর্গাপূজার রাতে। বন্ধুদের সঙ্গে বাজি ধরে মডেল স্কুলের হেডমাস্টার রমিও বাবুর মেয়ের গলা থেকে ওড়না টেনে পাগড়ি বানিয়ে তিনি মাথায় দিলেন এবং অত্যন্ত নাটকীয় ভঙ্গিতে বয়ে নীল হাওয়া যায় মেয়েটিকে বললেন, সুপ্রিয় বালিকা, তুমি কি করে জানলে ইংরেজ বিজয়ে আমরা অক্ষম? সেই রাতেই পুলিশ তার খুঁজে এলো। তিনি পালিয়ে গেলেন, সরিষাবাড়ি এবং কাঠের ব্যবসায় লেগে গেলেন। বাবাকে শেষ বয়সে নাজির ভাইয়ের সঙ্গে থাকতে হচ্ছে, এটা ভাবতেও কষ্ট, কিন্তু কোনো উপায় নেই। বাবা হয়তো যৌবনে প্রচুর পাপ করেছিলেন, এখন তার প্রায়শ্চিত্তের কাজ চলছে, ভাসমান জীবন যাপন করতে হচ্ছে। কিছুদিন বড় ভাইয়ের সঙ্গে ছিলেন, ভালোই ছিলেন। সকালে মর্নিং ওয়াক করতেন, বিকেলে পার্কের বেঞ্চিতে বসতেন। তারপর ভাবির সঙ্গে ঝামেলা হতে লাগলো। যখনই যাই নানান অভিযোগ, ভাবি নাকি ইচ্ছে করে তরকারিতে লবণ বেশি দিচ্ছে, কাজের মেয়েকে বলে দিচ্ছে যেন তার ঘর পরিষ্কার না করা হয়, এখানে থাকার চেয়ে ফুটপাতে পড়ে থাকা ভালো। নিয়ে গেলাম আমার ছোট বোন অনুর কাছে, নারায়ণগঞ্জে। মাস 6 ভালোই থাকলেন। তারপর একদিন তার টিনের ট্রাঙ্ক আর 2টি চটের ব্যাগ নিয়ে গেলেন নাজির ভাইয়ের সঙ্গে। সেখানেই নাকি থাকবেন, এখনো সেখানে টিকতে পারছেন না। গত সপ্তাহে চিঠি পেয়েছি তিনি অনুর কাছে ফিরে যেতে চান। বেশি দিন তো তার চাচা বাঁচবেন না। শেষ কটা দিন মেয়ের সঙ্গে থাকতে চান। নাজির হচ্ছে পরের ছেলে, নিজের ছেলে মেয়ে থাকতে পরের ছেলের কাছে থাকবেন কেন, ইত্যাদি। মনে হয় না বাবার সে আশা পূর্ণ হবে। অনু রাজি হবে না। নাজির ভাই ভাষাতেই ছিলেন। তার মুখ এমনিতেই লম্বা, আমাকে দেখে সেই মুখ আরো লম্বা হয়ে গেল। আমি বললাম, কেমন আছেন নাজির ভাই? ভালো, তুমি কেমন আছো? ভালোই আছি। হাসপাতালে নাকি ভর্তি হচ্ছ? হয়েছেটা কি, সিরিয়াস কিছু? টিউমার। ক্যান্সার নাকি, না শুধু টিউমার? জানি না, ডাক্তার তো কিছুই বলে না। এইসব জিনিসকে আর ডাক্তার আগ বাড়িয়ে বলবে? বুঝে নিতে হয়। আমার মনে হলো নাজির ভাই আমার অসুখের খবরে বেশ খুশি হলেন। লোকটিকে আমি দেখতে পারি না, এই কারণে এরকম মনে হতে পারে। মানুষ যত খারাপই হোক, অন্যের অসুখে খুশি হয় না। তাছাড়া নাজির ভাইয়ের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। ফরিদ, জি। ফুপাকে আমার এখান থেকে নিয়ে যাও, তোমার ভাই বা বোনের কাছে রাখো, এখানে আর পোষাচ্ছে না। ঠিক আছে, ঠিক আছে না, এসেছো যখন আজই নিয়ে যাও। আবার কবে আসবে তার কোনো ঠিক আছে নাকি? দেখি না, নানান রকম যন্ত্রণা। তোমরা তো অন্যের ঘাড় চাপিয়েই খালাস। আমি চুপ করে রইলাম। সত্যি সত্যি আজ নিয়ে যেতে হলে মুশকিল, কিন্তু নাজির ভাইয়ের যা ভাব দেখা যাচ্ছে, আজই হয়তো গুছিয়ে দেবে। বাবা বাসায় নেই, বাজারে গেছে। বসো, চা খাও, তিনি এসে পড়বেন।
না, চা খাবো না। ঠান্ডা কিছু খাবে? না। না কেন? খাও, একটা কুক খাও, পেটটা ঠান্ডা থাকবে। আমাকে বসার ঘরে বসিয়ে নাজির ভাই ভিতরে চলে গেলেন। এ বাড়িতে পর্দা প্রথার ব্যাপার আছে। নাজির ভাইয়ের স্ত্রী বুরকা পরেন। বাড়িতে কোনো পুরুষ কাজের লোক রাখা হয় না। নাজির ভাই নিজেও নাকি কোনো পীরের কাছে যাতায়াত করছেন। গত বৎসর শুনেছিলাম হজে যাবেন, লটারিতে নাম ওঠেনি। কোথায় 1200 টাকা ঘুষ দিলেই ব্যবস্থা হয়। ঘুষ দিয়ে যাওয়াটা ঠিক হবে কিনা বুঝতে না পেরে যাওয়া বাতিল করেছেন। এবছর চেষ্টা করবেন। নাজির ভাইয়ের বসবার ঘর বেশ সাজানো। সাজানোর ধরনটাও আধুনিক। ফ্রেমে বাঁধানো কাবা শরীফের ছবি নেই। কামরুল হাসানের একটি পেন্টিং আছে, কার কাছ থেকে মাত্র 350 টাকায় কিনেছেন। 2টি আলমারি আছে বইয়ে ভর্তি, সংঘর থেকে শুরু করে রবীন্দ্র রচনাবলী। এইসব বই নাজির ভাই পড়েন বলে মনে হয় না, তবে কেউ একজন পড়ে নিশ্চয়। অনেকগুলো বই ছেঁড়া, যত্ন করে কাগজ দিয়ে মোড়া, পেছনে কলম দিয়ে নাম লেখা। কুক পাওয়া গেল না, 7 আপ নিয়ে এসেছে। আপনি দোকানে যাবেন না নাজির ভাই? যাব। গাড়ি আসবে 11টায়। ড্রাইভার গাড়ি নিয়ে মতিঝিল গেছে। আমি চমকে উঠলে বললাম, গাড়ি কিনেছেন কবে? গত মাসে। নতুন গাড়ি? নতুন গাড়ি কেনবার পয়সা কোথায়? পুরনো। ড্রাইভারের বেতন দিতে গিয়ে অবস্থা কাহিল। কত দেন বেতন? 800। তোমার খবর বলো। কি খবর জান? করছো কি? তেমন কিছু করছি না। নাজির ভাই বিরক্ত স্বরে বললেন, কখনো তো কিছু করতে শুনি না। চলে কিভাবে? চলে কোথায়? চলে না, থেমে থাকে। 4-5টার প্রাইভেট টিউশনি করতে এখনো করো? একটা অ্যাড ফার্মে কাজ করি, 2টো টিউশনি করি। এটাও খারাপ বিজনেস না? 1 ঘন্টা পড়াতে একজন 400-500 টাকা চায়। দেখো অবস্থা। আমি কিছু বললাম না। নাজির ভাইকে মনে হলো ক্রমেই বিরক্ত হয়ে উঠছেন। কেন কে জানে। এত বড় অপারেশন করা, হাতে টাকা পয়সা আছে? আছে কিছু। কত আছে? 3000 টাকার মতো আছে। বলো কি, প্রাইভেট টিউশনি করে এত টাকা জমিয়েছ? আমি উত্তর দিলাম না। নাজির ভাই শুকনো গলায় বললেন, দরকার লাগলে চাইবে আমার কাছে, লজ্জা করবে না। না, দরকার হবে না। হবে না বুঝলে কিভাবে? 3000 টাকা আজকাল কিছুই না। তা ঠিক। শুনো ফরিদ, তোমার যে ভাই সুইডেনে আছে তার নামটা কি যেন? কি বাবুল? না, বাবুলই তো নাম। জি। তাকে টাকা পয়সার জন্য লেখো না কেন? ভাইয়ের কাছে চাইতে আবার লজ্জা কি? সৎ ভাই তো না, নিজের মায়ের পেটের ভাই। তোমাদের দাবি আছে। দেখি, লিখবো এবার। তার নিজেরই বোধহয় চলে না। না চললেও লিখবে। বুড়ো বাপ আছে, তার দায়িত্ব আছে না? জি, তা তো ঠিকই। তার উপর তোমার এত বড় অপারেশন। আমি লিখবো, এর মধ্যে লজ্জার কিছু নেই। যে দেখে না তাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হয়, এটাই নিয়ম। 11টার আগেই গাড়ি এসে পড়লো। সেকেন্ড হ্যান্ড গাড়ি মনেই হয় না, নতুন কাঁচা টাকার মতো চকচক করছে। ফরিদ, আমি গেলাম, দুপুরে খেতে আসবো। তুমিও দুপুরে খেয়ে তারপর যাবে। হুট করে চলে যেও না। দেখি না, আমি আসলে তারপর যাবে। ড্রাইভার পৌঁছে দিয়ে আসবে, অসুবিধা হবে না। বাবা এলেন 12টায়, ক্লান্ত পরিশ্রান্ত। এই শরীরে কোথায় হাঁটাহাঁটি করছিলেন কে জানে। আমাকে দেখে প্রথম যে কথাটি বললেন সেটি হচ্ছে, কি আমাকে নিতে এসেছিস? কোথায় যাবেন? অনুর বাসায়। আর কোথায় যাব? যাওয়ার জায়গা আছে? অপদার্থ ছেলেপুলে তৈরি করে শেষ বয়সে এই কষ্ট। ছি। আমি প্রসঙ্গ পাল্টাবার জন্য বললাম, আমার অপারেশনের কথা শুনেছেন? অপারেশন কবে? এখনো ডেট হয়নি। সোমবার হাসপাতালে ভর্তি হব, 21 নম্বর কেবিন। বাবাকে খুব চিন্তামগ্ন মনে হলো। মাথা নিচু করে বসেছিলেন। বেশ কয়েকবার মুখ তুলে তাকালেন। পরাজিত মানুষের মুখ। সারা জীবন অসংখ্য যুদ্ধ করেছেন, এখনও করছেন, একটিতেও জয়লাভ করেননি। কিছু কিছু মানুষ কি শুধু পরাজিত হবার জন্যই জন্মায়? একসময় থেমে থেমে বললেন, নাজিরের বাসায় আর থাকতে পারবো না। হারামজাদা ছোট লোক। অতি সামান্যতেই আহত হলাম। বাবা আমার কথা মমাতেই ভাবছেন না। আমার হাসপাতালে ভর্তি হওয়া না হওয়ায় তার কিছুই যায় আসে না। তিনি ভাবছেন তার নিজের কথা। ফরিদ বলেন, ওরা খাওয়া দাওয়ায় ভালো। খাওয়াটাই তো সব না, ইজ্জত নিয়ে থাকতে হয়। এখানে পদে পদে বেইজ্জত। অনুর বাসাতেও তো তাই। তবু সেটা মেয়ের বাসা, নিজের লোকের কাছে বেইজ্জতি হওয়া অন্য কথা। বাবা আবার চিন্তায় ডুবে গেলেন। আমি মৃদুস্বরে বললাম, বাবা আমার কিছু টাকা দরকার, 1002। টাকা? আমি টাকা পাবো কোথায়? তোর কি মাথা টাথা খারাপ? বাবা দারুণ চমকে উঠলেন। এতটা চমকানোর প্রয়োজন ছিল না, কারণ তার কাছে টাকা আছে। 4-5 হাজার থাকার কথা, বেশিও হতে পারে। মার মৃত্যুর পর বাবা ঘরের যাবতীয় জিনিসপত্র বিক্রি করে বড় ছেলের বাড়িতে থাকতে গেলেন। আলনা, চেয়ার, টেবিল থেকে শুরু করে শিলপাটা পর্যন্ত বিক্রি হয়ে গেল। এছাড়াও মায়ের 2 ভরি ওজনের একটা গলার হার ছিল, যা বাবা বহু কষ্ট করেও মার জীবদ্দশায় বিক্রি করতে পারেননি। সেটিও নিশ্চয়ই এতদিনে বিক্রি হয়েছে, এবং তার মতো কৃপণ লোক একটি টাকাও খরচ করবে বিশ্বাস হয় না। সবই জমা আছে। বাবা অপারেশনে অনেক খরচপত্র আছে। সরকারি হাসপাতালে অপারেশনের আবার খরচ কিসের? কেবিন নিয়েছি, কেবিনের চার্জ আছে। কেবিন নিলি কেন? কেবিনে কি আলাদা করে চিকিৎসা হয়? সব এক পদের চিকিৎসা। চেষ্টা চরিত্র করলে জেনারেল ওয়ার্ডে চলে যা। বাবা কিছু টাকা দিন, আপনার কাছে তো আছে। যা আছে সেটা বাড়ির সিগারেট খাওয়ার খরচ।
একটা পয়সা কেউ দে? বাবুল দিয়েছে কিছু? আমি তো দিতাম, মাসে 50 করে দিতাম। 50-এ কি হয়? হোটেলে একবেলা খেতে লাগে 20 টাকা। যা পেরেছি দিয়েছি, আপনি এখন কিছু দিন। আমার কাছে টাকা নেই। বাবুলের কাছে এতগুলো চিঠি লিখলাম, টাকা পয়সার কথা লিখলাম, তার কোনো উত্তর নেই। সে তার মেম সাহেবের ছবি পাঠিয়েছে, হারামজাদা। দেখি ছবিটা। বাবা ছবি আনতে গেলেন। বাড়ির কাজের মেয়ে এসে জিজ্ঞেস করলো আমি গোসল করব কি না। আমি বললাম আমি এখানে ভাত খাবো না, চলে যাব। মেয়েটি মনে হলো বেশ অবাক হয়েছে। আমাকে বোধহয় সেই শ্রেণীর গরিব আত্মীয়দের মতো দেখাচ্ছে যারা ভাত না খেয়ে কখনো যায় না, যাবার আগে টাকা ধার চায়। না, শুধু মেম সাহেবের ছবি নয়, পুরো ফ্যামিলির ছবি। বিদেশিনী একটি বাচ্চাকে নিয়েছে ঘাড়ে, অন্যটি হাতে জড়িয়ে ধরে আছে। বাবুল তার পাশে দাঁড়িয়ে আছে গম্ভীর মুখে। বাবুলের চেহারা বিশেষ বদলায়নি, শুধু মোটা হয়েছে, একটু গম্ভীর হয়েছে। কিন্তু মেম সাহেব ছবিতে খুব হাসি খুশি। মনে হচ্ছে এই মেয়েটি কথায় কথায় হাসে। ছবি অবশ্য কখনো সত্যি কথা বলে না। আমার নিজের ছবিতে আমি খুব হাসি খুশি দেখাই, বাস্তব জীবনে আমি বিশেষ হাসি না, হাসি আসেই না। বাবা, ছেলে দুটি কি ওদের? ওদের না তো কার, রাস্তার বাচ্চা ধরে এনেছে নাকি? কি যে বেকুবের কথাবার্তা, চেহারাও তো বাবুলের মতো। মেয়েটার চেহারা তো ভালোই। মেয়েটা বলছিস কেন? সম্পর্ক দেখবি না? সম্পর্ক যাই হয় তাই ডাকবি, ভাবি ডাকবি। আসলে ডাকবো, আসবে টাসবে না। আমি উঠে পড়লাম। বাবা বললেন খেয়ে যা, আর চিতল মাছ এনেছে, বড় চিতল। পিঠের মাছটা গুপ্তা করছে আর বড় বড় পেটি। তুমি জানলে কিভাবে? রান্নাঘরে গিয়ে দেখে আসলাম। অসুবিধা কি? আমার সাথে কেউ পর্দা করে না, বুড়ো মানুষের সাথে আবার পর্দা কি? বাবা আমাকে বাসে উঠিয়ে দিতে বাস স্ট্যান্ড পর্যন্ত এলেন। অনুর বাড়িতে ফিরে যাওয়ার ব্যাপারটা নিয়ে আর কথা হলো না। এখানকার খাওয়া দাওয়া ছেড়ে যেতে তার বোধহয় খানিকটা দ্বিধা আছে। বেশ কয়েকবার খাওয়া দাওয়ার প্রসঙ্গ এলো। বুঝলি, এদের খাওয়াটা ভালো, মাসে 2বার পোলাও হয়। তাই নাকি? নাজির পোলাও খায় না, তবে তার পেটের ট্রাবল। তার জন্য পোলাওয়ের চালের ভাত, মোহনভোগ চাল দিনাজপুর থেকে আসে। ভালোই তো। নাজিরের বউ রাধেও ভালো, রান্নাটা নিজেই করে, চাকরের হাতে দেয় না। তাই বুঝি? পরিষ্কার পরিচ্ছন্ন খুব, সব জিনিস নিজের হাতে ধোয়। আপনি সারাদিন রান্নাঘরে বসে থাকেন নাকি? রান্নাঘরে বসে থাকবো কেন, মাঝে মধ্যে যাই। বাস স্ট্যান্ড অনেকখানি দূরে। দেখলাম বাবার কষ্ট হচ্ছে, বয়স হয়েছে, কষ্ট হওয়ারই কথা। আমি বললাম চলে যান, আসতে হবে না, গোসল করে খাওয়া দাওয়া করেন। বাবা উত্তর না দিয়ে মাথা নিচু করে হাঁটতে লাগলেন। বেচারা। ফরিদ, বলুন। কড়া করে একটা চিঠি লিখ পাবলুকে। বাপ মার হক আছে ছেলেপুলের ওপর, আছে না? তা তো আছেই। খুব কড়া করে চিঠি দে, লিখে দে বাবা অন্যের বাড়িতে ভিক্ষুকের মতো অবস্থান করিতেছেন। আমি বহু কষ্টে হাসি সামলালাম। ভিক্ষুকের মতো অবস্থান, কঠিন শব্দের প্রতি বাবার খুব টান। একবার চিঠি লিখলেন, বড় বৌমার আচরণে কিং কর্তব্য বিমূঢ় অবস্থায় আছি। গ্লাস ভাঙ্গার বিষয়ে আমাকে প্রশ্ন করা উচিত হয় নাই। আমি তার পিতৃস্থানীয়। গ্লাস এমন কোনো মূল্যবান বস্তু নহে, যোগী ও নিত্য। দারুণ ফিলোসফি। বয়সের সঙ্গে সঙ্গে দার্শনিক ভাবটা বাবার মাথা ছাড়া দিয়ে উঠেছে। কথায় কথায় জীবন দর্শন চলে আসছে। চিঠি কিন্তু দিবি বাবুলকে? দেব। আর বেশি করে পানি খাবি। কেন? পানিটা পেটের জন্য ভালো, জল চিকিৎসা, খুব উপকার হয়। ঠিক আছে, খাবো। আর শোন, একটা বিয়ে শাদি কর, বুড়ো হয়ে গেলি তো। রোজগারপাতি নেই। রোজগারপাতি নেই বললেই সংসার করবি না? ভিক্ষুকরাও তো বিয়ে টিয়ে করে না? আবার একটা কঠিন শব্দ, ভিক্ষুক। হাসপাতাল থেকে ফিরেই বিয়ে করে ফেল। চিঠি লিখেছে বাবুলকে টাকা পাঠাতে। তুই ছোট, তোর হক আছে, বিয়ের খরচ দিতে বল। লিখব। বাড়ি ফেরার জন্য বাবাকে আমাকে একটা রিক্সা করে দিলেন। 2 টাকা দিয়ে দিলাম রিক্সাওয়ালাকে। বাবা আকাশ থেকে পড়লেন। এখান থেকে ওখানে রিক্সা? পাগল নাকি? রোদের মতো কষ্ট করবেন কেন? চলে যান, হুড় তুলে দিন। বাবা খুবই অবাক হলেন, অদ্ভুত দৃষ্টিতে তাকাতে লাগলেন। এত অবাক হবার কি আছে? একজন বুড়ো মানুষের প্রতি আমি কি একটু মমতা দেখাতে পারি না? মমতার পরিমাণ খুবই সামান্য, তাতে কি? কিন্তু বাবা এমনভাবে তাকাচ্ছেন যেন কেঁদে ফেলবেন। কত নম্বর বেড বললি? 21 নম্বর। আচ্ছা, একদিন যাব। তুই বাবুলকে চিঠি লিখবি মনে করে? লিখবো, খুব কড়া করে লিখবি। আচ্ছা বাবা, লিখবো। বাবা ছোট্ট একটা নিঃশ্বাস ফেললেন। রিক্সাওয়ালা রিক্সা নিয়ে চলে গেল। বাবা বেশ হাত পা ছড়িয়ে বসেছেন, হুড় তুলেননি। কড়া রোদ, তবু আমার মনে হলো তার খুব কষ্ট হচ্ছে না। গিয়েই হয়তো বা গোসল সেরে চিতল মাছের পেটে নিয়ে বসবেন। খাওয়া দাওয়ার পর ঘুমোবেন। সন্ধ্যাবেলা টিভি সেটের সামনে বসবেন। আজকের দিনটা বাবার সঙ্গে কাটালেই হতো। ফিরে যাবার একটা ক্ষীণ ইচ্ছা হতে লাগলো। যাবো নাকি ফিরে? বললেই হবে শরীর ভালো লাগছে না। বিকেলে বাসায় যাব, কিংবা হয়তো থেকেই গেলাম আজ রাতটা। দুটানা ভাব দীর্ঘস্থায়ী হলো না। বাসে উঠে পড়লাম। পাশের ভদ্রলোক একটি চিত্রালি কিনেছেন। প্রথম পাতায় কোন একজন নায়িকার ছবি ছাপা হয়েছে। মোটা মোটা ঠোঁট, ইয়ালাস, বডি বিল্ডারদের মতো ফিগার। এমন একটি ধুমসি মেয়ে কি করে খুকিদের মতো কামিজ পরে আছে কে জানে। নাম কি নায়িকাটির? নাম ধাম লেখা নেই, হয়তো এত পরিচিতি যে নামের প্রয়োজনই নেই। আমি আগ্রহ নিয়ে ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, এই নায়িকার নাম কি? ভদ্রলোক অত্যন্ত বিরক্ত হলেন। কেন হলেন কে জানে। বিরক্তি কি আমার অজ্ঞতার জন্য? আমার বোধহয় জানা উচিত ছিল কি না। আজ সোমবার, হাসপাতালে ভর্তি হবার দিন। আজকের দিনটি অন্য আর 10টি দিনের মতো নয়।
একটু যেন অন্যরকম, আলো যেন অন্য দিনের চেয়ে ম্লান, মাথা ভেজা। মানুষের চিন্তা ভাবনার সঙ্গে সঙ্গে দিন বদলে যায় নাকি। ঘুম ভাঙলো খুব ভোরে, শেভ করলাম, নতুন ব্লেড খুব আরামে শেভ হলো। দাঁত ব্রাশ করতে করতে করিম সাহেবকে বললাম, বেডটি খেতে ইচ্ছে হচ্ছে, দিতে পারেন এক কাপ? দুধ নেই, দুধ ছাড়া যদি চলে দিতে পারি। দুধ ছাড়াই দেন। আজ হাসপাতালে যাওয়ার কথা না? জি। কখন যাবেন? 3টার দিকে, রহমান গাড়ি নিয়ে আসবে। বলতে বলতে আমার হাসি পেয়ে গেল। আমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রহমান বেশ ছুটোছুটি করে গাড়ি জোগাড় করেছে। বেশ হাসপাতালের জন্য যাওয়ার ব্যাপারটা গাড়ি ছাড়া হবারই নয়, গাড়ি করেই যেতে হবে। গাড়ির ব্যাপারে তার খুবই উৎসাহ, কিছু একটা হলেই সে ছুটাছুটি করে গাড়ি জোগাড় করে ফেলবে। একবার মিরপুর বোটানিক্যাল গার্ডেনে কয়েকজন মিলে যাওয়ার কথা, লাঞ্চ নিয়ে যাব, সারাদিন থাকবো, সন্ধ্যাবেলা ফিরবো, যাবো 5 নম্বর বাসে, ফিরবো বাসে। রওনা হবার কথা ভোর 9টায়, দেখা গেল 8:30টায় রহমান ব্রিটিশ আমলের একটি জিপ গাড়ি নিয়ে উপস্থিত। সে গাড়িতে 2টি সুন্দরী মেয়ে বসে আছে। মেয়েদের ছাড়া পিকনিক জমে না, এই জন্য সে নাকি বহু ঝামেলা করে এদের জোগাড় করেছে। এরা দুজনেই রহমানের দূর সম্পর্কের আত্মীয়। আমাদের জিপ গাড়ি টেকনিক্যালের সামনে এসে 4 পায়ে দাঁড়িয়ে গেল, আর নড়ে না। হুড খুলে বহু খোঁচাখুচি, বহু ঠেলাঠেলি, কিছুতেই কিছু হয় না। শেষ পর্যন্ত ঠিক করা হলো গাড়ি ফেলে রেখে গল্প করতে করতেই হেঁটে যাব। জেসমিন নামের মেয়েটি ঘাড় বাঁকিয়ে বলল, হিল পরে আমি হাঁটতে পারবো না, আমি রিকশায় যাব। রিকশা ঠিক করা হলো। সে একা একা এরকম অচেনা জায়গায় যাবে না। অন্য মেয়েটি কোন এক বিচিত্র কারণে তার সঙ্গে যেতে রাজি নয়। ছেলেদের একজনকে যেতে হয়, কে যাবে? মনসুর বলল, ফরিদ অসুস্থ মানুষ, ওকে রিকশায় তুলে দিলেই হয়। জেসমিনের মুখ থেকে মনে হলো ব্যাপারটা সে ঠিক পছন্দ করছে না। সে সম্ভবত যেতে চাচ্ছিল রহমানের সঙ্গে, কিন্তু ওই মেয়েটি রহমানকে চোখে চোখে রাখছে। রহমান আমাদের মধ্যে সবচেয়ে সুপুরুষ। কিভাবে যেন বিদেশি ওষুধ কোম্পানিতে চাকরি জোগাড় করে ফেলেছে। চেহারার জুল বলাই বাহুল্য। বছর খানেক না ঘুরতেই শুনলাম তার নাকি একটা প্রমোশনও হয়েছে। এখন তার টেবিলে একটি PBX না ডিরেক্ট লাইন। কারো টেলিফোনের দরকার হলে তার কাছে গেলেই হয়, শুধু সোমবার বাদ দিয়ে। কি জন্য সোমবারটা বাদ কে জানে। আমরা রিকশায় উঠতেই রহমান বলল, ছাড়লাম তোরা দুজনকে, কি হয় কে জানে। সবাই হাসাহাসি করতে লাগলো। জেসমিন তাতে দাঁত চেপে বলল, কি অসভ্যতা করছেন রহমান ভাই। অসভ্যতা আমরা করলাম কোথায়? অসভ্যতা তো করছো তোমরা। আবার একটা হাসির ধমকা উঠলো। জেসমিন মুখ অন্ধকার করে বলল, এই রিকশা চালাও, দাঁড়িয়ে আছো কেন? পেছন থেকে ফজলু কি বলল কে যেন জানে। অশ্লীল কিছু নিশ্চয়ই, কারণ ফজলু অশ্লীলতা ছাড়া কোনো রসিকতা করতে পারে না। তার প্রতিটি রসিকতাতেই মেয়েদের শারীরিক কিছু বর্ণনা থাকবেই। কোনো অপরিচিত মেয়ের সঙ্গে গা ঘেঁষাঘেঁষি করে যাওয়াটা এই আমার প্রথম। হাত পা শিরশির করতে লাগলো। আমি নিচু সরে বললাম, হুট তুলে দেবো? না, আমার দম বন্ধ লাগে। মেয়েটি ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, হেঁটে গেলেই ভালো হতো। আমার প্রতি ইঙ্গিত করলেও কোনো বুঝতে পারলাম না, চুপ করে গেলাম। জেসমিন বলল, আপনার রোদ লাগলে হুট তুলে দেন। না, আমার রোদ লাগছে না। জেসমিন খানিকক্ষণ চুপ করে থেকে বলল, হেঁটে গেলে ভালো হতো কেন? বললাম, জানেন না, কারণ ওরা আজ সারাদিন আমাদের দুজনকে নিয়ে ঠাট্টা করবে, খুব খেপাবে। তাই বুঝি? হ্যাঁ, নিজেই দেখবেন, আমি আসতে চাইনি। রহমান ভাই এত করে বললেন, আমি আসলাম, নয়তো আসতামই না। আমি হালকা স্বরে বললাম, এসে ভালোই করেছেন। পিকনিকে 2-1জন মেয়ে না থাকলে খুব খারাপ লাগে। জেসমিন ঘুরে ফিরে রহমানের কথা বলতে লাগলো। একজন সুন্দরী মেয়ের মুখে অন্য একজন পুরুষের কথা শুনতে ভালো লাগে না। আমি হ্যাঁ হু দিয়ে যেতে লাগলাম। রহমান ভাই আমাদের দূর সম্পর্কের আত্মীয়। তাই নাকি? হ্যাঁ, আমার খালাতো ভাইয়ের দিক থেকে। ও আচ্ছা। আমাদের বাসায় অবশ্যই রহমান ভাইয়ের যাতায়াত তারও আগ থেকে। আমরা এক পাড়ায় থাকি। তাই নাকি? হ্যাঁ, মালিবাগ ওয়্যারলেস অফিসের কাছে। ওয়্যারলেস অফিস দেখেছেন আপনি? হ্যাঁ, ওর উত্তর দিকে। আমাদের অবশ্যই ভাড়া বাড়ি। রহমান ভাইয়ের মতো নিজেদের বাড়ি নয়। ওই বাড়ি রহমানদের নিজের নাকি? হ্যাঁ, আপনি কি ভেবেছিলেন ভাড়া বাড়ি? হ্যাঁ, না ভাড়া না, রহমান ভাইয়ের দাদা বানিয়েছিলেন। মেয়েটি আমাকে মোটেই পছন্দ করছিল না, কিন্তু তবুও অনর্গল তুচ্ছ বিষয় নিয়ে কথা বলে যেতে লাগলো। এই অল্প সময়ের মধ্যে আমি জেনে ফেললাম ওর এক মামাতো বোনের ইউটেরাস অপারেশন হয়েছে। এখন তাদের আর বাচ্চা কাচ্চা হবে না, অথচ ভদ্রমহিলার খুব বাচ্চার শখ। ঘর ভর্তি শুধু বাচ্চাদের ছবি। আর ওর বরটি এতই অমানুষ যে দ্বিতীয়বার বিয়ের কথা ভাবছে। ছেলেরা খুব হৃদয়হীন হয়, নিজেদের ছাড়া আর কিছুই ভাবতে পারে না। রিকশা থেকে নামবার সময় পেরেকে লেগে মেয়েটির শাড়ি অনেকখানি ছিঁড়ে গেল। তার মুখ মুহূর্তের মধ্যে অন্ধকার হয়ে গেল। কাঁদো কাঁদো গলায় বলল, এখন আমি বাসায় গিয়ে কি বলবো? বাসায় কিছু বলতে হবে নাকি? বলতে হবে না? শাড়িটা আমার নাকি? কার শাড়ি? ছোট আপার শাড়ি, রাজশাহী সিল্ক। একদিনও পরেনি। সে আজ আমাকে মেরেই ফেলবে। ছিঁড়েছে যে, এটা না বললেই হয়, ভাঁজ করে রেখে দেবেন। ঠাট্টা করছেন? এরকম অবস্থায় কেউ ঠাট্টা করে? মেয়েদের ব্যাপার আমি ভালো জানি না, হয়তো নতুন শাড়ি ছিঁড়ে ফেলে একটা ভয়াবহ ব্যাপার। মেয়েটির চোখ ছলছল করছে। কেঁদেই ফেলবে কি না কে জানে, বিচিত্র কিছু নয়। বোটানিক্যাল গার্ডেনে জেসমিনের সঙ্গে আমার আর কোনো কথা হয়নি। সবার হাসি ঠাট্টা হজম করে দূরে দূরেই থেকেছি, কিন্তু আধ ঘন্টা রিকশায় পাশাপাশি বসার মধ্যে অদ্ভুত কোনো ম্যাজিক আছে। আমি সত্যি সত্যি ওর প্রেমে পড়ে গেলাম।
এরপর ছুটি ছাটা হলেই মগবাজার ওয়্যারলেস অফিসের সামনে ঘোরাঘুরি করতাম, যদি কখনো দেখা হয়। আশেপাশে যে কয়টি হলুদ রঙের বাড়ি আছে সব কটি সামনে দিয়ে কতবার যে গিয়েছি, দেখা হয়নি কখনো। শুধু রহমানের সঙ্গে দেখা হলো। সে অবাক হয়ে বলে, এদিকে কোথায়? একজনকে খুঁজছি বলে পাশ কাটিয়ে চলে এসেছি। অথচ খুব সহজেই জেসমিনের ঠিকানা জিজ্ঞেস করা যেত, ইচ্ছা করেনি। আমি চাচ্ছিলাম কারো সাহায্য দিয়ে নয়, নিজেই তাকে খুঁজে বার করি। তারপর সত্যি সত্যি একদিন দেখা হয়ে গেল। মেয়েদের সঙ্গে আমি কখনো সহজভাবে কথা বলতে পারি না, কথা জড়িয়ে যায়। কিন্তু আশ্চর্য, সেদিন নিউ মার্কেটের সমস্ত ভিড় উপেক্ষা করে হাসি মুখে এগিয়ে বললাম, চিনতে পারছেন? জেসমিন তাকিয়ে রইল অবাক হয়ে, মনে হলো চিনতে পারছে না। ওই যে বোটানিক্যাল গার্ডেনে গেলাম রহমানের সঙ্গে, মনে আছে? মনে থাকবে না কেন? জেসমিনকে আজ আর সেদিনের মতো রূপসী লাগছিল না। সাধারণ বাঙালি মেয়েদের মতো দেখাচ্ছিল। সাজগোজ মেয়েদের সম্ভবত অনেকটা বদলে দেয়। আমি অত্যন্ত স্বাভাবিক গলায় বললাম, অনেক দিন থেকে আপনাকে মনে মনে খুঁজছিলাম। কেন? আপনার ছোট আপা কি বলল সেটা জানতে চাচ্ছিলাম। ছোট আপা আবার কি বলবে? কিসের কথা বলছেন? ওই যে শাড়ি ছেড়ে গেল, আপনি সত্যি সত্যি জানতে চান? হ্যাঁ চাই। আপা কিছু বলেনি, ওর অনেক শাড়ি ছিঁড়ে গেলে আর কি হবে, ইচ্ছে করে তো আর ছিঁড়িনি। জেসমিন কিছুক্ষণ চুপ থেকে বলল, শুধু এই কথাই জিজ্ঞেস করবার জন্য আপনি আমাকে খুঁজছিলেন? হ্যাঁ। বাসায় গেলেন না কেন? 121 নং মালিবাগ। বাসার সামনে একটা নারকেল গাছ আছে, রহমান ভাইকে জিজ্ঞেস করলেই ঠিকানা জানতে পারতেন। তাকে জিজ্ঞেস করলেন না কেন? আমি কিছু বললাম না। জেসমিন কিছুক্ষণ অপেক্ষা করলো। তার কিছু বলার ছিল না, কিংবা ছিল বলতে পারলো না। ঠিক সময় আমরা ঠিক কথাটা বলতে পারি না, ভুল কথাটা শুধু মনে আসে। চমৎকার লাগলো লেবু চা। আরেক কাপ খেতে ইচ্ছে হচ্ছে। করিম সাহেবকে দ্বিতীয় কাপের কথা বলা ঠিক হবে কিনা বুঝতে পারছি না। তিনি হয়তো বিরক্ত হবেন। জানালার পর্দা সরাতেই দেখলাম আচার খাওয়া মেয়েটি স্কুলের জামা কাপড় পরে বারান্দায় এসে দাঁড়িয়েছে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, এদের বাড়ির সামনে দিয়ে এতবার যাওয়া আসা করি, কখনো তার সঙ্গে মুখোমুখি দেখা হয় না। একবার দেখা হলে বুঝতাম সত্যি সত্যি নীলিমার সঙ্গে এই মেয়েটির চেহারার মিল আছে কিনা। ওদের বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে নাকি? 32 বছরের একজন পৌর, 13-14 বছরের একটি বালিকার মুখ দেখার জন্য দাঁড়িয়ে আছে। ব্যাপারটা খুবই হাস্যকর। মাঝে মাঝে আমরা সবাই বোধহয় এরকম উদ্ভট কিছু করি। আমি রাস্তায় নেমে এলাম। এত ভোরে মেয়েটি কোথায় যাচ্ছে? মর্নিং শিফট স্কুল নাকি? আনন্দ বোর্ডিং হাউসের মালিক আমাকে দেখে বললেন, আসসালামু আলাইকুম ফরিদ সাহেব, কোথায় যান? নাস্তা খাবো, দেখি রেস্টুরেন্ট খুলেছে কিনা। আজ মনে হয় সকালে উঠেছেন? জি, আজ হাসপাতালে যাচ্ছি। গনি সাহেব, আপনার রেস্ট কত হয়েছে? হিসেব করবেন। এখনই কেন? মাস শেষ সুখ, তারপর দিন। অসুখটা ভালো না, হাসপাতাল থেকে নাও ফিরতে পারি। গনি সাহেব অবাক হয়ে তাকিয়ে রইলেন। বিড়বিড় করে কী যেন বললেন। এই লোকটিকে আমি বেশ পছন্দ করি। নির্বুধ ভালো মানুষ টাইপের লোক। এরকম মানুষ বোর্ডিংয়ের ব্যবসা করে টিকে আছে কিভাবে কে জানে। ফরিদ সাহেব? জি। এইরকম কথা বলা ঠিক না। আল্লাহ নারাজ হন। হায়াত মত মানুষের হাতে না, আল্লাহ পাকের হাতে। তা ঠিক গনি সাহেব। আমার চিঠিপত্র রেখে দেবেন, যদি আসে আসবেন, না হয় নয়। জি আচ্ছা। আর শোনেন ভাই, আমি এখন যাচ্ছি, 12টার দিকে ফিরবো। আমার বন্ধু বান্ধবদের আসার কথা, ওদের বসতে বলবেন। চাবিটা রাখেন। গনি সাহেব বললেন, এক কাজ করেন, আমার রিক্সা নিয়ে যান, নানায় জায়গায় যাবেন, সুবিধা হবে। এখন রিক্সা পাওয়া ঝামেলা, অফিস টাইম। গনি সাহেবের রিক্সাটির পেছনে বড় বড় করে লেখা প্রাইভেট। এটা যে সাধারণ ভাড়া খাটা রিক্সা নয় সেটা বোঝার জন্য বানানো ভুল। অন্যরকম ভাবে দেখতে অনেকটা যাত্রাদলের সিংহাসনের মতো। জড়তেই বড়ই অস্বস্তি লাগে, সবাই তাকিয়ে থাকে। রিক্সা উঠেই ঠিক করে ফেললাম কোথায় যাব। প্রথমে যাব আমার অফিসে। যাওয়ার দরকার নেই, আগেই ছুটি নিয়ে এসেছি, তবু একবার যাব। বড় ভাইয়ের বাসায় যাব। তিনি বলে রেখেছেন আমাকে কিছু টাকা দেবেন। অনুর ওখানে গেলে ভালো হতো, কিন্তু এখন আর নারায়ণগঞ্জ যাবার সময় নেই। অনুর বোরকে টেলিফোনে বলা হয়েছে, সে জানিয়েছে আসবে 5টার সময় সরাসরি হাসপাতালে আসবে। প্রথমে যাওয়া যায় কোথায়? বড় ভাইয়ের বাসায়। তার ছোট মেয়েটির জন্য কিছু একটা নেওয়া দরকার। এই মেয়েটি আমার খুবই ভক্ত। আমাকে চাচা ডাকে না, ডাকে ফরিদ মামা। মামাদের সঙ্গেই ওদের যোগাযোগ বেশি, তাদের সবাইকে ভাবে মামা। মেয়েটির বয়স মাত্র 4 বছর, কিন্তু অসম্ভব স্মৃতিশক্তি। তাকে যত উপদেশ দেওয়া হয় সব সে গম্ভীর হয়ে আমাকে শোনায়। মাথা দুলিয়ে দুলিয়ে এমনভাবে কথা বলে যে বড় মায়া লাগে। যেমন সে গম্ভীর হয়ে বলবে, ফরিদ মামা, টিভি বেশি দেখলে মাথা ধরে, চোখ খারাপ হয়, বেশি দেখা ভালো না, শুধু কার্টুন দেখতে হয়, কার্টুন দেখলে চোখ খারাপ হয় না। আর শোনো মামা, বাইরের মানুষের সামনে ন্যাংটো হয়ে আসা খুবই খারাপ, সবাই তখন মন্দ বলবে। আর বিছানায় পেশাব করাও খারাপ, আর পেশাব বলাও খারাপ, বলতে হয় বাথরুম। তোমার যদি পেশাব পায় তাহলে তুমি বলবে বাথরুম পেয়েছে, তাই না মামা? বড় ভাইকে বাসায় পাওয়া গেল না। তার এক শালীর গায়ে হলুদ, দল বেঁধে সবাই গেছে নারিন্দা। আজ আর ফিরবে না, বিয়ের ঝামেলা চুকিয়ে ফিরবে। 2-3 দিনের মামলা। মজিদের মা বলল, নারিন্দা যাইবেন ভাইসান? না। তোই বসেন, চা দেই, চা খান।
মজিদের মা কোন এক বিচিত্র কারণে আমাকে খুব পছন্দ করে। যখনই আসি আমার সেবা যত্নের জন্য ব্যস্ত হয়ে ওঠে। হয়তো আমার মতো দেখতে তার কোনো ছেলে ছিল, কোনোদিন জিজ্ঞেস করা হয়নি কোনো শালির বিয়ে জানো মজিদের মা? মধ্যমটার বেনু আফার। বেনুকে ঠিক চিনতে পারলাম না। বড় ভাইয়ের অনেকগুলো শালি এবং সবাই বেশ রূপসী। প্রতি বছরই এদের কারো না কারো বিয়ে হচ্ছে, তবু সংখ্যায় কমছে না। এদের মধ্যে একজন ছিল দেবী প্রতিমার মতো, মুখের দিকে তাকালেই মন খারাপ হয়ে যেত, চোখ সব যেন তুলি দিয়ে আঁকা। আমি একদিন ভাবিকে ঠাট্টা করে বলেছিলাম, এই মেয়েটির সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা করে দিন না ভাবি। ভাবি রসিকতা বুঝতে পারলেন না, রেগে মেগে অস্থির হয়ে গেলেন। কি দেখে তোমার কাছে বোন বিয়ে দেবো? কি আছে তোমার? টাকা পয়সা না থাকলে লোকজনের বৃদ্ধা বুদ্ধি থাকে, চেহারা থাকে, তোমার কোনটা আছে? ঠাট্টা করছিলাম ভাবি। না, ঠাট্টা তুমি করছো না, ঠাট্টা বোঝার বয়স আমার আছে। তুমি ওর কলেজের সামনে দাঁড়িয়ে থাকো সেটা আমি জানি না ভাবছো? ঠিকই জানি। দারুণ অস্বস্তিকর অবস্থা, কলেজের সামনে দাঁড়িয়ে থাকার কথাটা ঠিক নয়। একদিন নিউ মার্কেটের দিকে যাচ্ছিলাম, তখন ভাবির ওই বোনটির সঙ্গে দেখা। দু একটা কথাবার্তা বললাম এবং পৃথিবীর সমস্ত সুন্দরী মহিলার মতো তার ধারণা হলো আমি তার জন্য দাঁড়িয়েছিলাম। এই গল্প সেই করেছে ভাবির সঙ্গে। ঘটনার এখানেই শেষ নয়। বড় ভাই একদিন হোস্টেলে এসে নানান রকম ভনিতা করে বললেন, এখন পড়াশোনার সময়, বিয়েটির কথা চিন্তা করা ঠিক না, পড়াশোনা আগে শেষ হোক। তাছাড়া দুই ভাইয়ের এক বাড়িতে বিয়ে করা ঠিক না, নতুন আত্মীয় করা দরকার, মহাঝামেলা। একবার গিয়ে দেখলে হয় না কোন মেয়েটির বিয়ে হচ্ছে? নারিন্দা খুব একটা দূর কি, রিক্সা তো আছেই। দুধে কোনো তেজ নেই, আকাশে মেঘ জমতে শুরু করেছে। আজও বোধ হয় ঝড় বৃষ্টি হবে। এবছর খুব ঝড় বৃষ্টি হচ্ছে। রিক্সাওয়ালা বলল, এখন কোন দিকে যাইবেন? মগবাজার চলো, ওয়্যারলেস অফিস। এই রিক্সাওয়ালা প্রফেশনাল নয়, চালাতে পারছে না, নেমে উঠছে। উৎসাহের বেশ অভাব। চলছে টিম দোতলা থেকে। তাকে দেখে মনে হয় না সে কোনোদিন মগবাজার পৌঁছাবে। জেসমিন তো বাসায় নেই। আপনি কে? সত্যি তো আমি কে? বুড়ো ভদ্রলোক তাকিয়েছেন আমার দিকে। উনি নিশ্চয়ই জেসমিনের বাবা। এই দুপুরবেলা ঘামতে ঘামতে আমি উপস্থিত হয়েছি সঙ্গত কারণেই ভদ্রলোক শঙ্কিত বোধ করছেন। আপনি কে? জেসমিনকে কি জন্য দরকার? সত্যি তো, ওকে আমার কি জন্য দরকার? আমি থেমে থেমে বললাম, আমি খুব অসুস্থ, আজ হাসপাতালে ভর্তি হচ্ছি, আমার তলপেটে একটা অপারেশন হবে। ভদ্রলোক অবাক হয়ে আমাকে দেখছেন। জেসমিনকে খবরটা দেবেন দয়া করে। তা দেব, কিন্তু আপনার নাম কি, পরিচয় কি? জেসমিন কিভাবে চেনেন? দেবার মতো কোনো পরিচয় আমার নেই। আমার নাম ফরিদ। এই নাম বললে জেসমিন আপনাকে চিনবে? জানি না, চিনতেও পারে। আপনার অসুখটা কি? ক্যান্সার, ডুওডেনালে ক্যান্সার। ভদ্রলোক তাকিয়ে আছেন আমার দিকে। আমি হাসতে চেষ্টা করলাম। বাসায় ফিরলাম 1টার দিকে। বন্ধুরা কেউ আসেনি তখনও। গনি সাহেব একটি রেজিস্ট্রি চিঠি দিয়ে গেলেন, বাবুল ভাইয়ের চিঠি, ইংরেজিতে লেখা, যার অর্থ অনেকটা এরকম, বাবার অনেকগুলো চিঠি পেয়েছি, বুঝতে পারছি তোমাদের অবস্থা শোচনীয়, কিন্তু কিছু করতে পারলাম না। আমার নিজের অবস্থাও তাই। এখন অবস্থা সামান্য পরিবর্তন হয়েছে, ড্রাফট একটা পাঠালাম। বেশ কিছু টাকা এতে হবার কথা, পরবর্তী সময়ে আরও পাঠাবো। ধীরে ধীরে দুতলা একটা বাড়ি বানিও, যার একতলাটি ভাড়া দিয়ে বাবা যেন নিশ্চিন্ত থাকতে পারেন। আমার নিজের আর দেশে ফেরা হবে না, তবে বাচ্চাদের একবার বাংলাদেশ দেখাতে নিয়ে আসবো। ড্রাফটটি তাড়াতাড়ি ভাঙাবার চেষ্টা করবে, ডলারের দাম পড়ে যাবে, এরকম একটি গুজব এখানে আছে। $3,500 একটি ড্রাফট। গনি সাহেব বললেন, ঠিকমতো ভাঙাতে পারলে লাখখানিক টাকা হবার কথা। আমি চুপ করে রইলাম। যে কোনো চিঠি মানুষ 2-3 বার পড়ে, এই চিঠি 2য় বার পড়তে ইচ্ছে হচ্ছে না, এবং চিঠি খুব অবহেলার সঙ্গেই রাখলাম টেবিলে, যেন টাকাটার আমার কোনো প্রয়োজন নেই। গনি সাহেব অবাক হয়ে তাকালেন আমার দিকে। তিনি হয়তো আশা করেছিলেন আমি খানিকটা উচ্ছ্বাস দেখাবো। দেখানোই তো স্বাভাবিক। কেউ কি এসেছিল আমার কাছে? আপনার ভগ্নিপতি এসেছিলেন, খানিকক্ষণ বসে চলে গেছেন। কিছু বলে গেছেন? জি না, কিছুই বলে যাননি। না, শুধু বললেন উনি আপনার ভগ্নিপতি, দায়িত্ব পালনের দেখা, এর বেশি কিছু নয়। মুখ কালো করে বসেছিলেন এবং প্রতি মুহূর্তেই হয়তো বিরক্তি বাড়ছিল বাড়ি ফিরে। হয়তো অনুসঙ্গে বড় রকমের একটা ঝগড়া বাঁধিয়েছেন। তিনি হয়তো বলেছেন, তোমার ভাইয়ের খোঁজে গিয়ে সারাটা দিন নষ্ট হলো। অনু তার উত্তরে বলল, গিয়েছিলে কেন? তোমাকে যেতে বলেছি। অনু খুব শান্ত মুখে কাটা কাটা কথা বলতে পারে এবং এত সহজে পুরনো সব কথাবার্তা তুলে যে মনে হয় রাত দিন এসব নিয়েই ভাবে। এমন তিক্ততার মধ্যে দুজন মানুষ বাস করে কিভাবে? অনুসঙ্গে দেখা করতে গেলেই মন ভার করে ফিরে আসতে হয়। মনে হয় বেঁচে থাকার মতো শান্তি আর নেই। অনু শান্ত মুখে সহজ গলায় বলে, আমি এভাবে বেশি দিন থাকবো না। একথা সে কি বোঝাতে চায় আমি জানি না, জানতে চেষ্টাও করি না। কোথায় চলে যাবি? তাও তো ঠিক, আমার যাবার জায়গা নেই। অনুকে বাড়িতেই থাকতে হবে, তার কোথাও যাবার জায়গা নেই। এই চিন্তাটাই কি তাকে সবসময় পীড়িত করছে? হাত পা কুটকুট করছিল। গা ধোয়ার জন্য বাথরুমে গিয়ে দেখি মাকড়সাটা বেরিয়ে এসেছে। শেষ দেখা দিতে এসেছে নাকি। আমি বেশ শব্দ করে বললাম, কি রে বেটা, কেমন আছিস? বলাটা ঠিক হলো না, কারণ এটা মেয়ে মাকড়সা, এর পেটের নিচে ডিমের থলি। একে বলা উচিত, কি রে মা, কেমন আছিস?
কিন্তু এমন কুৎসিত জিনিসকে মা ডাকা যায় না। আমি ওর গায়ে পানি ছিটিয়ে দিলাম। সে অত্যন্ত দ্রুত গতিতে তার কোনো গোপন জায়গায় লুকিয়ে পড়লো। আমাদের দুজনের বিদায়ের দৃশ্যটি ঠিক সুখকর হলো না। পানি না দিলেই হতো। শরীর এখন বেশ ভালোই লাগছে। বাথরুমটাও আয়নার ভালো নয়, কেমন ঢেউ খেলানো ছবি আসে, তবু নিজেকে খারাপ লাগছে না। মুখ ভরসা হারানো লক্ষ লক্ষ মানুষের মুখের একটি নয়। ঠিক বললাম কি? নাকি নিজেকে এই মুহূর্তে বিশেষ কিছু ভাবছি যেন সবার চেয়ে আলাদা? আমাদের ভাই বোনদের মধ্যে বাবুল ভাই ছিল একটু অন্যরকম। তার এক ফোঁটা সাহস ছিল না, তবু সে মাঝে মাঝে অদ্ভুত সব সাহসী কাণ্ড কারখানা করতো। মোজাম্মেল স্যারের সঙ্গে যে কাণ্ডটা করলো, স্যার ক্লাসে অঙ্ক করাচ্ছেন, সে উঠে বলল, স্যার মনিরকে আপনি হাফ ইয়ারলির অঙ্ক প্রশ্ন আউট করে দিয়েছেন কেন? মোজাম্মেল স্যার রাগের চোটে তুতলা হয়ে গেলেন। চোখ মুখ লাল করে বললেন, আমি কোনো কোয়েশ্চেন আউট করেছি? বলেছে কে? মনির বলেছে স্যার। কথাটা খুবই সত্যি। মনির সব সাবজেক্টে গুল্লার কাছাকাছি পেয়েছে, শুধু অঙ্কে 92। তবু মোজাম্মেল স্যার বাবুল ভাইকে মেরে তক্তা বানিয়ে ফেললেন। 2-3 জনে মিলে তাকে বাসায় দিয়ে গেল। বাসার সবাই বাবা দ্বিতীয় দফায় তার উপর চড়াও হলেন। শিক্ষককে অপমান, তোর বাপের নাম আজ ভুলিয়ে ছাড়বো। বাপের নাম তিনি ভুলাতে পারলেন না, তবে দিন সাতেকের জন্য বিছানায় ফেলে দিলেন। গাটা ফুলে প্রচণ্ড ঝড়। বাবুল ভাই রাত দিন শুয়ে থাকে। এক রাতে বিড়বিড় করে কী সব বলতে লাগলো। বাবা গিয়েছেন পাশের বাড়ি তাস খেলতে। বড় ভাই তাকে ডাকতে গিয়ে ধমক খেয়ে ফিরে এলেন। আমার কেন জানি ধারণা হলো বাবুল ভাই বাঁচবে না, এবং আশ্চর্য এই ভেবে সূক্ষ্ম একটা আনন্দ বোধ করলাম। সে মরে গেলেই ভালো হয়, বাবার একটা উচিত শিক্ষা হয়। বাবাকে উচিত শিক্ষা দেওয়া গেল না। বাবুল ভাই সেরে উঠলো। বাবা তাকে মোজাম্মেল স্যারের বাসায় নিয়ে গেলেন। বাবুল ভাই স্যারের পা ধরে বলল, স্যার আর কোনোদিন করবো না, মাফ করে দেন স্যার। রীতিমতো নাটক। বাবা সে রাতে ভাত খেতে খেতে বলেন, শিক্ষকদের অমর্যাদা করলে বড় হতে পারবি না। শিক্ষক বড় মারাত্মক জিনিস। বাবা মাকে একবার সালাম দিলে হয়, কিন্তু শিক্ষককে সালাম দিতে হয় 10 বার, বুঝলি? আমরা কেউ কোনো জবাব দিলাম না। বাবুল ভাই জানালা দিয়ে বাইরের অন্ধকার দেখতে লাগলো। বাবা হৃষ্টচিত্তে বলতে লাগলেন, কোয়েশ্চেন আউট করে সে খুব খারাপ কাজ করেছে, কিন্তু তোরা তো অঙ্ক শিখেছিস, তার কাছে শিখছিস না, সেটাই বড়। তার দিন কয়েক পর মোজাম্মেল স্যার বাবুল ভাইকে ডেকে নিয়ে বললেন, তুই এক কাজ করিস, সন্ধ্যায় সন্ধ্যায় আমার বাসায় আসিস, অঙ্ক দেখিয়ে দেবো। টাকা পয়সা কিছু দিতে হবে না, বলিস তোর বাবাকে। বাবুল ভাই রাজি ছিল না, কিন্তু বাবা বিনা পয়সায় এই সুযোগ হারাবার লোক নন। তিনি কড়া ধমক দিয়ে বাবুল ভাইকে পাঠাতে লাগলেন। মোজাম্মেল স্যার অঙ্ক খুবই ভালো জানতেন। স্কুলে তার নাম ছিল মুসলমান যাদব। বাবুল ভাই তার কাছ থেকে ভালো অঙ্ক শিখলেন। ভালো বললে কম বলা হবে, খুবই ভালো। আমার হাসপাতাল জীবন শুরু হলো। সোমবার বিকাল 4টায় রহমানের জোগাড় করা জিপে চড়ে এলাম হাসপাতালে। এই জীবন দীর্ঘস্থায়ী হবে বলে মনে হচ্ছে। এখন যেমন খারাপ লাগছে, এক সময় তেমন খারাপ লাগবে না। ফিনাইলের গন্ধও আপন মনে হবে। ডাক্তারদের সঙ্গে পরিচয় হবে। নার্সদের কেউ কেউ হাসপাতালের গল্প শুনিয়ে যাবে। যে সুইপার বাথরুম পরিষ্কার করতে আসবে তাকে হয়তো আমি নাম ধরে ঢাকবো। মনসুর খুব উৎসাহ প্রকাশ করতে লাগলো। ভালো ঘর, কেমন হাওয়া দেখছিস নাকি? ফার্স্ট ক্লাস। ঘরটি ভালোই। পেছনে একচিলতে বারান্দা, দাঁড়ালে শিশু পার্ক দেখা যায়। সেদিকটা বড় সবুজ। বেশিক্ষণ তাকিয়ে থাকলে চোখে ধাঁধা লাগে। এই ফরিদ, এটা ইংলিশ বাথরুম। বাথরুম খুলেই মনসুর মহা উল্লাসিত। ভাবখানা এরকম যেন ইংলিশ বাথরুম ছাড়া আমি বাথরুম করতে পারি না। ফরিদ, ময়লা আছে, সুইপার দিয়ে ক্লিন করিয়ে দেব। 5টা টাকা খাওয়াতে হবে। ফ্লাস্ক খুল, চা খাওয়া যাক। রহমান বলল, আমি খাবো না, আমার বমি বমি আসছে। হাসপাতালের গন্ধ আমার সহ্য হয় না। মনসুর দাঁত বের করে হাসলো। হাসপাতালে ফুলের গন্ধ থাকবে না কিরে শালা? হাসপাতালে থাকবে ওষুধের গন্ধ, রোগের গন্ধ, যেখানকার যা নিয়ম। এর মধ্যে মনসুর আবিষ্কার করলো ফ্যানের রেগুলেটরটা খারাপ, ধরলেই শক দেয়। বাথরুমের ফ্লাশ কাজ করে না, দরজার ছিটকিনি কাজ করে না। সে নোটবই বের করে লিখে ফেললো। সপ্তাহখানেকের মধ্যেই নাকি সেসব ঠিক করে ফেলবে। টাকা খাওয়াতে হবে, টাকা খাওয়ালেই সব ঠিক। টাকাটা সে কাকে খাওয়াবে কে জানে। আমি বললাম, আরেকজন রুগী থাকার কথা না? রুগীর বিছানা বালিশ সবই আছে, রুগী নেই। মনসির গম্ভীর হয়ে বলল, রুমমেট যাকে পেয়েছিস মালদার পার্টি, জিনিসপত্র দেখ না, তার মুখ পাঁচটা দেখেছিস, মিনিমাম 1000 টাকা দাম। রহমান সত্যি সত্যি অস্বস্তি বোধ করছে। দুবার বলল, ফিনাইনের গন্ধে তার মাথা ধরে যাচ্ছে, কিন্তু মনসুরের ওঠার কোনো তাড়া দেখা গেল না। সে রুগী সম্পর্কে খোঁজ নিতে গেল। সেই সঙ্গে একজন আয়া নিতে আসবে, যে নাকি সব দেখে শুনে রাখবে, এটা সেটা এনে দেবে, অসুবিধা হলে রাত বিরাতে ডাক্তারকে খবর দেবে। মনসুর বিজ্ঞের মতো বলল, হাসপাতাল কি ডাক্তাররা চালায়? হাসপাতাল চালায় আয়ারা। একজন ভালো আয়া পাওয়া নাকি ভাগ্যের ব্যাপার। রহমান বিরক্ত হয়ে বলল, ছেলেদের ওয়ার্ডে আয়া আসতে দেবে নাকি? কি যে সব কথাবার্তা। আয়া নয়, একজন বেটে ছোকরাকে সে ধরে নিয়ে এলো। খুব নাকি ওস্তাদ। ছোকরার নাম মজুমিয়া।
নতুন জীবন শুরু হলো। আমার পাশের বেডে রোগীর নাম জুবাইর, আনকমন নাম, ভদ্রলোকও বেশ আনকমন, দারুণ ফর্সা এবং দারুণ রোগা, লম্বাও প্রায় 6 ফুটের মতো। যখন শুয়ে থাকেন তখন কেন জানি সাপের মতো লাগে। সাপের উপমাটি ঠিক না, সাপের মধ্যে একটা ঘিনঘিনে ব্যাপার আছে, একটা গতি আছে, এর মধ্যে তা নেই। এর চারিদিকে একটা আলস্যের ভাব আছে, রোগের জন্যই হয়তো। বয়সও ধরা যাচ্ছে না, 25 থেকে 30-এর মধ্যে হবে। রোগা মানুষের বয়স ধরা যায় না। ভদ্রলোক কথা বলেন খুবই কম। আমি এখন বললাম, আমি আজ আসি, বিকেলে এসেছি। আপনি অন্য কোথাও ছিলেন, আপনার সঙ্গে সেজন্যই দেখা হয়নি। আমার নাম ফরিদ। তিনি শুধু বললেন আমার নাম জুবাইর, আর কোনো কথা হলো না। ভিজিটিং আওয়ার শেষ হবার পর ভদ্রলোকের স্ত্রী এলেন। তিনি আমার সঙ্গে তার স্ত্রীর পরিচয় করিয়ে দিলেন। অ্যানি আমার স্ত্রী। অ্যানি নামের মহিলাটি আমার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলেন, নরম স্বরে বললেন, আপনাকে কিন্তু ও খুব ঝালাবে। রাত জেগে বই পড়বে। আগে যে রোগী ছিল সে রোজ কমপ্লেন করত। আমি করব না, কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। কেন, আপনি কি সন্ন্যাসী? মেয়েটির মুখ হাসি হাসি তাকিয়ে আছে আমার দিকে, উত্তর জানতে চায় হয়তো। কি বলুন, আপনি কি সংসার বৈরাগী? জি না, সন্ন্যাসী হওয়া ঠিক না। রাগ, ঘৃণা, অভিমান, অভিযোগ এসব থাকা উচিত, এসবের দরকার আছে। মেয়েরা এত গুছিয়ে কথা বলতে পারে তা জানা ছিল না। আমি মুগ্ধ হয়ে গেলাম। ভদ্রমহিলার বয়স 23-24-এর বেশি না, কালো রং, মাথা ভর্তি চুল, বেনি করা নেই, পিঠময় ছড়িয়ে দেওয়া। এর দিকে তাকিয়ে বলে দেওয়া যায় অনেক ছেলেরা এই মেয়েটির প্রেমে পড়েছে। মেয়েটি এদের সবাইকে ছেড়ে ফর্সা ও রোগা পুকটির কাছে এসেছে। কেন এসেছে, কি আছে ছেলেটির মধ্যে? অ্যানির অন্য সব প্রেমিকদের মতো আমার দেখতে ইচ্ছা করলো। মেয়েটি বসেছে বিছানার পাশে, কথা বলছে মৃদু স্বরে, কিন্তু কথা বলছে সে একাই। লোকটি শুধু শুনে যাচ্ছে, এমনকি হা হু পর্যন্ত বলছে না। শুয়ে শুয়ে ওদের কথা শোনা ঠিক হচ্ছে না। আমি বাইরে গিয়ে দাঁড়ালাম, বেশ বড় বারান্দা। রোগী দেখতে আসা যাওয়া লোকজনরা হাঁটাহাঁটি করছে। একজন লাল সোয়েটার পরা বাচ্চা টুকটুক করে দৌড়াচ্ছে। এই গরমে তাকে সোয়েটার পরিয়েছে কে জানে। আমি ডাকলাম, এই খোকা, এই। ছেলেটি অবাক হয়ে আমাকে দেখলো, তারপর খেলতে লাগলো নিজের মনে। শিশুদের মন পাওয়া খুব কঠিন। অ্যানি বেরিয়ে কয়েক পা এগিয়ে গেল। ফরিদ সাহেব, যান ভেতরে যান, আমরা এমন কিছু বলি না যে অন্য কেউ শুনতে পারবে না। আপনি শুধু শুধু কষ্ট করে বাইরে এলেন। ওর চোখ ভেজা, কাঁদছিল হয়তো। অনেকদিন ধরে সে আর কথা বলে না, শুধু শুনে। কথা বলে আমি একা। আচ্ছা আজ চলি। ওনার কি হয়েছে? কি হয়েছে শুনে কি করবেন? ও মারা যাচ্ছে। ভদ্রলোক রাত 1টা পর্যন্ত বই পড়লেন। আমি চোখ বন্ধ করে পড়ে রইলাম। কেন জানি খুব ক্লান্ত লাগছে। এই অপরিচিত জায়গায় আমার ঘুম আসার কথা নয়, তবু আজ বোধহয় ঘুম আসবে। ভদ্রলোক বাতি নিভিয়ে নরম স্বরে বললেন, ফরিদ সাহেব। বলুন। ঘুমাননি? জি না, নতুন জায়গায় ঘুম আসে না। আমারও আসে না, কিন্তু মজার ব্যাপার কি জানেন? হাসপাতালের প্রথম রাতে আমি মরার মতো ঘুমিয়েছিলাম, ওষুধপত্র ছাড়াই দীর্ঘ ঘুম। তাই নাকি? হ্যাঁ। ফরিদ সাহেব, আপনার কি ঘুম পাচ্ছে? জি। ঘুমাবেন না, কষ্ট করে হলেও জেগে থাকুন। হাসপাতালের অনেক রকম কুসংস্কার আছে, তার মধ্যে একটি হচ্ছে যে হাসপাতালের প্রথম রাতে আরাম করে ঘুমায় সে আর হাসপাতাল ছেড়ে জীবিত অবস্থায় বের হয় না। তাই নাকি? এই কুসংস্কারটা আগে জানতাম না, জানলে আমি জেগে থাকতাম। ভদ্রলোক অন্ধকারের মধ্যেই হাসলেন। যিনি তার স্ত্রীর সঙ্গে কোনো কথা বলেননি, তিনি আমার সঙ্গে এত কথা বলছেন কি জন্য? ফরিদ সাহেব। জি। আপনার সঙ্গে সিগারেট আছে? জি আছে। দিন একটা, আমার খাওয়া নিষেধ, কিন্তু এখন খেতে ইচ্ছা হচ্ছে। আপনি কি ঘুম পাচ্ছে নাকি? মনে হয় পাচ্ছে। ঘুমাবেন না, উঠে বসুন, ভুল করবেন না। কুসংস্কারটাকে আপনি এত গুরুত্ব দিচ্ছেন কেন? ভদ্রলোক জবাব না দিয়ে সিগারেট ধরিয়ে টানতে লাগলেন। সিগারেটের আলো একবার উজ্জ্বল হয়ে উঠেছিল, তার ফর্সা মুখ দেখা যাচ্ছিল। এত ফর্সাও মানুষ হয়? ফরিদ সাহেব। বলুন। অ্যানির সঙ্গে কদিন আগেই আমার বিয়ে হয়েছে বলুন তো? বলতে পারবো না। অনুমান করুন। 2 বছর। না, 3 মাস। আমি নিজে তখন আমার অসুখের কথাটা জানি, কিন্তু সেটা গোপন করেই ওকে বিয়ে করেছিলাম। কিছু কিছু মেয়ে থাকে ফরিদ সাহেব, তাদের জন্য যে কোনো ধরনের অন্যায় করা যায়। তা ঠিক। আমি অবশ্যই বিয়ের পরই এনিকে সব খুলে বলি। আপনি শুনলে আশ্চর্য হবেন, সে রাগ করেনি। হয়তো রাগ করেছে, আপনাকে বুঝতে দেয়নি। ভদ্রলোক জবাব দিলেন না, দীর্ঘ সময় চুপ করে থাকলেন। তারপর বললেন, দেখি আরেকটা সিগারেট দিন। আর খাবেন না? এখন সিগারেট খাওয়া না খাওয়া আমার কাছে সমান। আমি আরেকটি সিগারেট বাড়িয়ে দিলাম। ফরিদ সাহেব। বলুন। ঘুম আসছে? হ্যাঁ। ঘুমাবেন না, কুসংস্কার হোক আর যাই হোক, ঘুমাবেন না। ঠিক আছে, ঘুমাবো না। আপনি যে বললেন সে রাগ করেছে, এটা ঠিক না। রাগ করলে ঠিকই বুঝতে পারতাম। অসুস্থ অবস্থায় মানুষের সেন্সিটিভিটি বেড়ে যায়, সে হার্টকুট ব্যাপারগুলিও করতে পারে। তাহলে হয়তো রাগ করেননি? না, করেনি। ভদ্রলোক বিছানা থেকে নেমে বাথরুমে গেলেন। ফিরে এলেন অনেকক্ষণ পর। ঘর পুরোপুরি অন্ধকার নয়, বারান্দায় বাতি জ্বলছে। তার আলোয় ঘরের ভেতরটাও আলোকিত। আবছা করে হলেও সবকিছু চোখে পড়ে। আমি বললাম, আপনি জেগে আছেন কেন? আপনি শুয়ে পড়ুন। শুয়ে পড়বো, ঘুম আসছে। তবে একটা কথা শুনেন, জীবনের উপর আমার একটা রাইট আছে। আছে কি না? আছে। যাকে ভালোবাসি তাকে যদি একদিনের জন্য পেতে চাই, তাহলে সেটা কি খুব অন্যায়?
না, অন্যায় নয়। আপনি আমাকে শান্ত দেবার জন্য কথা বলছেন, কিন্তু আপনি মনে মনে এটাকে অন্যায় ভাবছেন। না, তা ভাবছি না। আমাকে শান্ত দেবার চেষ্টা করবেন না। আমি কারো সান্ত্বনা চাই না, এসবের মধ্যে আমার দরকার নেই। আমি চুপ করে গেলাম। ভদ্রলোক শুয়ে পড়লেন এবং বোধহয় প্রায় সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়লেন। আর কোনো সাড়া পাওয়া গেল না। হাসপাতালে নিজস্ব কিছু ব্যাপার আছে, সে কখনো ঘুমায় না। দিন রাত্রি 24 ঘন্টায় জেগে থাকে। এখন রাত বাজে প্রায় 3:30। বারান্দায় কাদের কথা শোনা যাচ্ছে, হাসির শব্দ শুনলাম। রোগীদের সঙ্গে তাদের আত্মীয় স্বজনেরা কেউ কেউ থাকে। দারুণ অসুস্থ নিয়ে এরা বারান্দায় হাঁটাহাঁটি করে। রোগীদের কেউ কেউ কাঁদে, ব্যথায় কাঁদে কিংবা ভয়ে। আয়ারা খাবারের ভাগ নিয়ে দুপুর রাত্রে ঝগড়া করতে থাকে। কম বয়সী ইন্টার্নি ডাক্তাররা নিজেদের মধ্যে রসিকতা করতে করতে বারান্দা দিয়ে হাঁটেন। কোন একটি সময় প্রাণচাঞ্চল্য দেখা যায়। রেসিডেন্ট সার্জেন্ট আসেন, নার্সরা ছোটাছুটি করতে থাকে। অপারেশন টেবিলে রোগীকে নিয়ে যাবার জন্য ঘুম ঘুম চুকে তার হাতে আসে অ্যাটেন্ডেন্টরা। অ্যানেস্থেশিয়া যিনি করবেন তাকে খুঁজে পাওয়া যায় না। রেসিডেন্ট সার্জেন্ট ধৈর্য হারিয়ে চেষ্টায় থাকেন। ঘুম চটে গিয়েছিল। শুয়ে শুয়ে কত রকম শব্দ শুনলাম, সব অচেনা শব্দ। এই বিচিত্র শব্দের সাথে পরিচিত হতে কতদিন লাগবে কে জানে। হাসপাতালের খাবার দ্বারা খুব খারাপ হয়ে জানতাম। সকালের নাস্তা আমার ভালোই লাগলো। 1 পিস মাখন লাগানো রুটি, একটি সেদ্ধ ডিম, একটি কলা। পাশের বেডের ভদ্রলোক ঘুমাচ্ছেন। তার নাস্তা ঢাকা পড়ে রইল। তিনি ঘুম থেকে উঠলেন 9টার দিকে এবং তারপর সঙ্গে সঙ্গে প্রকাণ্ড একটি টিফিন ক্যারিয়ার করে তার জন্য খাবার এলো। ফরিদ সাহেব? জি। আপনি কি নাস্তা করে ফেলেছেন? হ্যাঁ। এরপর থেকে আর করবেন না। এনি সবসময় দুজনের জন্য খাবার পাঠায়। আজ যখন সে আসবে আপনি তাকে বলে দেবেন কি কি জিনিস আপনার পছন্দ। ভদ্রলোকের সঙ্গে সারাদিন আমার আরেকটিও কথা হলো না, যেন তিনি আমাকে চেনেন না। একটি বই মুখের সামনে ধরে শুয়ে পড়ে রইলেন। আমি একবার জিজ্ঞেস করলাম, কি পড়ছেন? থ্রিলার। বলেই এমনভাবে থাকালেন যার অর্থ আমাকে বিরক্ত করবেন না। দুপুরের পর থেকে চারদিক অন্ধকার করে ঝড় বৃষ্টি শুরু হলো। বেশ ভালো ঝড়। আজ কোনো ভিজিটর আসবে না। এমন দিনে ঘর থেকে কেউ বেরোবে না। আজ অবশ্য কারো আসার কথাও নয়। তবু কেউ কেউ হয়তো আসতে চাইবে, পিছিয়ে যাবে ঝড় থেকে। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আমাকে দেখতে আসার কেউ নেই। আশ্চর্য, যার কথা কখনো ভাবিনি সেই দুলাভাই এসে পড়লেন। দুলাভাই বলাটা ঠিক হচ্ছে কিনা কে জানে। বুড়াপা মারা গেছেন সেই কবে। এর মধ্যে তিনি বিয়ে টিয়ে করে ঘর সংসার শুরু করেছেন। পুরনো আত্মীয়তা বা সম্পর্কের কিছুই তো এখন নেই। ফরিদ, কেমন আছো? ভালো আছি। দুলাভাই বেশ কিছু কলা নিয়ে এসেছেন। সেগুলো থেকে টুপটুপ করে পানি পড়ছে। তার গা বেয়েও পানি ঝরছে। গামছা দিয়ে গা মুছে ফেলুন, অসুখ করবে না। কি অসুখ করবে? তিনি সাবধানে কলাগুলো বেডের নিচে রাখলেন, মুখে কিছু বললেন না। তার স্বভাব বেশি বদলায়নি। তাকে আগের মতোই ভাবুক মনে হলো। খবর পেয়েছেন কার কাছে দুলাভাই? তোমার বন্ধু মনসুরের সঙ্গে দেখা হয়েছিল। ও, অপারেশনের ডেট দিয়েছে? জি না। টাকা পয়সা লাগবে ফরিদ? জি না, লাগবে না। আপনি চলে যান দুলাভাই, ঠান্ডা লাগবে। এই ঝড় বৃষ্টির মধ্যে যাবো কোথায়? বসে খানিকক্ষণ। ফ্লাস্কে চা আছে, খাবেন? না, চা খাই না, গ্যাস্ট্রিকের প্রবলেম আছে। দুলাভাই খুব সাবধানে শার্টের ভেতরের পকেট থেকে একটা মুখবন্ধ খাম বের করে আমার বালিশের নিচে রেখে দিলেন। কি রাখলেন? তেমন কিছু না। এটা দুলাভাইয়ের আজ নতুন কিছু না, আগেও অনেক রকমের এভাবে হয়েছে। হঠাৎ একেবারে অপ্রত্যাশিতভাবে হয়তো আমার মেসে এসেছেন। চুপচাপ বসে থেকেছেন কিছুক্ষণ। যাবার সময় লজ্জিত ভঙ্গিতে একটা 50 টাকার নোট রেখে দিয়েছেন টেবিলের ওপর। টাকা লাগবে না। টাকা কী জন্য? চাটা খাও, বন্ধু বান্ধবকে নিয়ে, বেশ কিছু তো না, সেই সামর্থ্যও নেই। তিনি এসব কি তার মৃতা স্ত্রীর স্মরণে করেন? কি জানি। মানুষের কত রকমের বিচিত্র স্বভাব থাকে। সব মানুষই অবশ্য বিচিত্র। একজনের সঙ্গে অন্যজনের কিছু মাত্র মিল নেই। সেজন্যই কি একজনের মধ্যে অন্যজনের ছায়া দেখলে আমরা এমন চমকে উঠি? অসংখ্যবার বলি, আজ নিউ মার্কেটে একটা ছেলের সঙ্গে দেখা, অবিকল সালামের মতো, ঠিক সেই রকম হাঁটার ভঙ্গি। দুলাভাই খোলা জানালা দিয়ে দূরে তাকিয়ে আছেন। কবি সাহিত্যিক বোধ হয়ে এভাবে তাকায়। আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে তার চোখের দৃষ্টি কোমল হয়ে ওঠে। দুলাভাই যেমন হয়েছে। আমি বললাম, দুলাভাই আপনার বাচ্চারা ভালো? এই প্রশ্নটি কি আমি তাকে দ্বিতীয়বার করলাম? আমার মনে হতে লাগলো একটু আগে এই প্রশ্নটি করা হয়েছে। যখন কথা বলার কিছুই থাকে না তখনই আমরা ঘুরে ফিরে একই প্রশ্ন করি। দুলাভাই, আপনি কিছু মনে করলেন না? একটা সিগারেট খাই? ছি ছি, খাও। এই বয়সে মুরব্বি দেখলে চলে? খাও, কোনো অসুবিধা নেই। সিগারেট ধরাতে আমার সংকোচ হতে লাগলো। মনে হতে লাগলো কাজটা অন্যায়। সাদাসিধা ধরনের যে মানুষটি আমার সামনে বসে আছে তাকে আরও খানিকটা সম্মান আমার করা উচিত। আশ্চর্য, এই দীর্ঘদিন একবারও কেন তার খোঁজ খবর করিনি? কেন একদিনও তার বাসায় উপস্থিত হয়ে বলিনি, আপনাকে দেখতে এলাম দুলাভাই, ভালো আছেন তো? কেমন করে দুলাভাই তার নতুন সংসার সাজিয়েছেন? হঠাৎ বড্ড দেখতে ইচ্ছে করলো। দুলাভাই যাই, কেমন? বৃষ্টি কমেছে? আমি মৃদুস্বরে বললাম, যদি অসুখ সারে তাহলে প্রথমেই যাব আপনার বাসায়। দুলাভাই হাসলেন। হয়তো আমার কথা বিশ্বাস করলেন না। বিশ্বাস না করবারই কথা, কেউ কথা রাখে না। আমিও নিশ্চয়ই রাখবো না। তবু তাতে মন খারাপ হবে না। আবার কোনো একদিন আমাকে দেখতে আসবেন। সংকুচিতভাবে একটা ময়লা 50 টাকার নোট আমার বালিশের নিচে রেখে দেবেন। দুলাভাই চলে যাবার পর দীর্ঘ সময় আমার মন খারাপ থাকলো। কেন বলতে পারি না। অত্যন্ত সাধারণ কিছু মানুষ আছে যাদের অন্যদের উপর অসাধারণ প্রভাব ফেলে দেয়, খুবই ক্ষণস্থায়ী প্রভাব। তবু তার ক্ষমতা অস্বীকার করার কোনো উপায় নেই। মনসুর এসে উপস্থিত
হলো সন্ধ্যাবেলা। ভিজিটিং আওয়ার শেষ হবার মিনিট 5 বাকি। আমি বিরক্ত হয়ে বললাম, ঝড় বৃষ্টির মধ্যে আসবার দরকারটা কী ছিল? আসতাম না। রিনা বলল, ঠান্ডার মধ্যে চাটা খেতে ইচ্ছে হবে, ফ্লাক্সটা দিয়ে এসো। চা দিয়েছে ফ্লাক্সকে করে। ফ্লাক্স তো আমার এখানে আছে, একটা রহমান দিয়ে গেল না সারতে। আমি আবার একটা কিনলাম। মনসুর চা ঢাললো, পাশের ভদ্রলোককে চা সাধলো। তিনি শীতল কণ্ঠে বললেন, চা খাবো না। দোকানের চা না, ঘরের চা খান, 1 কাপ, ঠান্ডার মধ্যে ভালো লাগবে, তেজপাতা দেওয়া আছে। থ্যাংক ইউ, আমি চা খাবো না। কী অসুখ আপনার? অসুখ নিয়ে আমি কারোর সঙ্গে ডিসকাস করি না, কিছু মনে করবেন না। না না ঠিক আছে। মনসুর থাকলো সন্ধ্যা 7টা পর্যন্ত। সে কথা না বলে 1 সেকেন্ডও থাকতে পারে না। 7টা পর্যন্ত সে ক্রমাগত কথা বলে বলে আমার মাথা ধরিয়ে দিল। আমি বললাম, এখন বাড়ি যা মনসুর। এত সকালে বাড়ি গিয়ে কী করবো? বউয়ের সঙ্গে গল্প করবি? দেখি যাব। আর একটু বসি, এমন করছিস কেন? ভিজিটিং আওয়ার শেষ হয়ে গিয়েছে, এখন যা। মনসুর তবু বসেই রইল। সম্ভবত তার যেতে ইচ্ছে করছে না। তার স্বভাবই এরকম, কোথাও গেলে কিছুতেই উঠতে চাইবে না। বিয়ের পরে সে স্বভাবের তেমন পরিবর্তন হয়নি। ফরিদ, উঠি, কাল রিনাকে নিয়ে আসবো। আসতে হবে না। হবে না কেন? আজই আসতে চেয়েছিল, বৃষ্টির জন্য আনিনি। আমি মনসুরকে সিঁড়ি পর্যন্ত এগিয়ে দিতে গেলাম। এই অল্প সময়ের মধ্যেই সে তার শ্বশুরবাড়ির প্রসঙ্গ নিয়ে এলো। তার এক মামা শ্বশুর নাকি তাকে কথায় কথায় জিজ্ঞেস করেছেন তার জুজু আছে কিনা। এই কথাটি সে নিচু গলায় বলে। এমনকি সহসময় কথা সে ফিসফিস করে বলতে হবে। মনসুর বলল, এটা কেন জিজ্ঞেস করলো বুঝতে পারলাম না। একটা ফ্রিজ কিনে দেবে আর কি। বলিস কি? আরে ওদের কি অভাব আছে নাকি? সুখী মানুষের মতো হাসি মুখে নিচে নামতে লাগলো মনসুর। তার মানে কি কোনো দুঃখ নেই? সে কি সত্যি সত্যি একজন পরিতৃপ্ত সুখী মানুষ? আমি মনসুরকে সিঁড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে ঘরে এসে দেখি একজন বুড়ো ভদ্রলোক এসেছেন আমাদের ঘরে। আমার রুমমেটের বাবা। অবিকল একই রকম চেহারা। বাবা ও ছেলের মধ্যে এমন মিল সচরাচর দেখা যায় না। তারা কথা বলছে নিচু স্বরে। আমি বুড়ো ভদ্রলোককে সালাম টালাম কিছু দিতাম, কিন্তু তিনি একবারও ভালো করে তাকালেন না আমার দিকে। আমি বারান্দায় একটা চেয়ার টেনে বসে রইলাম। একজন প্রফেসর সাহেব সম্ভবত রাউন্ড দিতে বের হয়েছেন, তার সঙ্গে 3 জন ছাত্র, একজন নার্স। প্রফেসর সাহেবকে খুব মেজাজি মনে হলো। যাকে দেখছেন তাকেই ধমকাচ্ছেন। আমার সামনে এসে থমকে দাঁড়ালেন। আপনি কি রুগী? জি। বাইরে বসে আছেন কেন? এমনি বসে আছি। যান ঘরে যান। ঘরে গিয়ে ঢুকলাম। প্রফেসর সাহেব বুড়ো ভদ্রলোকের দিকে আগুন চোখে তাকালেন, কিন্তু কিছু বললেন না। বুড়ো ভদ্রলোক নিঃশব্দে বেরিয়ে গেলেন। আমাকে বললেন, আপনার ওপেনিংয়ের ডেট দিয়েছে? আমি তার কথা বুঝতে পারলাম না। অপারেশনের ডেট হয়েছে কি? জি না। প্রিলিমিনারি টেস্ট? এখনও কিছু হয়নি। সে কি? আমি মাত্র গতকাল এসেছি। তাতে কি? 24 ঘন্টা তো পার হলো। এই যে ইয়ং ডক্টরস, তোমরা করছো কি? ইন্টার্নে ডাক্তাররা নার্ভাস ভঙ্গিতে মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। ডাক্তার সাহেব এগিয়ে এলেন আমার রুমমেটের দিকে। জুবায়ের সাহেব আছেন কেমন? ভালো। কি পড়ছেন? থ্রিলার। ইন্টারেস্টিং নাকি? আছে মোটামুটি। আপনার অপারেশন শিডিউল হয়েছে তো? জি। কাল। কি নার্ভাস? না। দ্যাটস গুড। কখন টাইম দিয়েছে? সকাল 11টা। আজ বেশি রাত জাগবেন না, শুয়ে পড়বেন। জুবায়ের সাহেব কোনো উত্তর দিলেন না। টেনশন কমাবার জন্য 2টি ট্যাবলেট দিচ্ছি, খেয়ে নিশ্চিন্ত হয়ে ঘুমোবেন, ঠিক আছে? জুবায়ের সাহেব ঘুমোতে গেলেন না। রাত 11টা পর্যন্ত নিঃশব্দে থ্রিলার পড়তে লাগলেন। আমি একবার জিজ্ঞেস করলাম, সিগারেট খেতে চান কিনা? নতুন এক প্যাকেট দামি সিগারেট দিয়ে গিয়েছে রহমান। দিনে 4টার বেশি খাবো না এই চুক্তিতে। জুবায়ের সাহেব সিগারেটের আমন্ত্রণে সাড়া দিলেন না। আমি চাদর টেনে ঘুমোতে গেলাম। তখন তিনি ডাকলেন, ফরিদ সাহেব। বলুন। লক্ষ্য করেছেন এনি আজ আসেনি? জি, লক্ষ্য করেছি। আপনার কথাও ঠিক হতে পারে। কিসের কথা বলেছেন? ওই যে বলেছিলেন এনি রাগ করেছে কিন্তু জানতে দেয়নি। আমি কোনো কথা বললাম না। কাল আমার অপারেশন, আজ তার আসা উচিত ছিল। ঝড় বৃষ্টি হচ্ছিল, আসতে পারেননি। ঝড় বৃষ্টির মধ্যে তো অনেকেই এসেছেন। তাছাড়া সে আসবে গাড়িতে। ঝড় বৃষ্টিতে তার কী অসুবিধা? হয়তো মন খারাপ হবে বলে আসেননি, কিংবা হয়তো শরীর খারাপ। দিন একটা সিগারেট। মন খারাপের কথা যেটা বললেন সেটাই বোধ হয় ঠিক। ওকে আপনার কেমন লাগলো? ভালো। শুধু ভালো? বেশ ভালো। একটি এক্সেপশনাল মেয়ে। দূর থেকে এতটা বোঝা যায় না। ভালো করে না মিশলে আপনি বুঝবেন না। আমি চুপ করে রইলাম। জুবায়ের সাহেব ঘাড়ো সরে বললেন, এনের সঙ্গে পরিচয় হওয়াই ভাগ্যের ব্যাপার। পরিচয়টা স্থায়ী হলো না। এখনই তো নিশ্চিন্ত হচ্ছেন কিভাবে? তিনি থেমে থেমে বললেন, আমি নিজেও একজন ডাক্তার। দিন আরেকটা সিগারেট দিন। আমি প্যাকেট বাড়িয়ে দিলাম। ফরিদ সাহেব। জি। আপনি কি বিয়ে করেছেন? না। বিয়ে করেননি কেন? বিয়ে করার মতো সামর্থ্য কখনো হয়নি। শুধু এই জন্যই বিয়ে করলেন না? হ্যাঁ, এই জন্যই। কোনো মেয়ের সঙ্গে কি আপনার কখনো পরিচয় হয়েছে? আপনি যে অর্থে বলছেন সেই অর্থে হয়নি। ভালো লাগেনি কাউকে? লেগেছে। তাদের কাউকে কি তা বলেছেন? না, বলা হয়নি। ফরিদ সাহেব। জি। বলেননি কেন? সাহস হয়নি। বলা উচিত ছিল। এনেকে কিছু বলার সাহস আমারও ছিল না। আমি মেয়েদের সঙ্গে কথা বলতে পারি না। আর দেখেছেন তো আমাকে, বাচ্চাদের মতো। মেডিকেল কলেজে আমার নাম ছিল বেঙ্গল বৃদ্ধ, বাংলাদেশের বাস। তবু আমি সাহস করে বলেছিলাম,
এনিও কি ডাক্তার? হ্যাঁ, সেও ডাক্তার। আমরা একই ইয়ারেই পাশ করি। জুবায়ের সাহেব ঘুমিয়ে পড়েন। আজ রাতটা আমি জেগে থাকতে চাই। আর সারাদিন কি ভেবে রেখেছিলাম জানেন? কি? এনিকে বলতাম এখান থেকে যেতে, গল্প করে কাটিয়ে দেওয়া যেত। আপনিও গল্প করতেন আমাদের সঙ্গে, অসুবিধা কিছু ছিল না। কি বলেন? না, অসুবিধা কি? ফরিদ সাহেব বলেন, আপনি কি মৃত্যুর কথা ভাবেন? হাসপাতালে আসার আগে ভাবতাম, এখন ভাবি না। এর কারণ কি জানেন? না, জানি না। চূড়ান্ত ভয়ের মুখোমুখি হলে অ্যান্টেলিন নামের একটি এনজাইম প্রচুর পরিমাণে আমাদের শরীরে আসে, তখন আর ভয়টয় থাকে না। আপনার রক্তে এখন এলিন প্রচুর পরিমাণে আছে, কাজেই ভয়টয় লাগছে না। যত দিন যাবে অ্যান্টেলিনের প্রভাব কমে আসতে থাকবে, তখন আবার ভয়, আবার হতাশা। আমি কিছু বললাম না, কথাটা হয়তো সত্যি। হাসপাতালে আসার খুব একটা খারাপ লাগছে না এখন। এই কদিনের মৃত্যুর কথা একবারও মনে হয়নি। যা হবার হবে এরকম একটা ভাব চলে এসেছে। নাকি এরকম ভাব আমার মধ্যে সবসময় ছিল। মনে হয়েছিল সংসারে কার জন্যই বা আমার কোনো বিশেষ টান ছিল। মা মারা যাবার 3 দিনের মধ্যে আমি স্কুলের অন্য সব ছেলেদের সঙ্গে পিকনিকে গিয়েছিলাম। সেখানে মায়ের কথা একবারও মনে হয়নি। আমরা সবাই বোধহয় নিজেদের জন্যই বাঁচি। জুবায়ের সাহেব যদি সত্যি সত্যি মারা যান, আমার কি খুব খারাপ লাগবে? সাপের মতো লম্বা ফর্সা একটা মানুষ মারা গেলে আমার কি যায় আসে? শুধু আমার কেন, এ জগতের কারোরই কিছু যায় আসে না। এনি নামের এই চমৎকার মেয়েটি হয়তো কিছুদিনের ভেতরেই সুস্থ সবল একটি ছেলেকে বিয়ে করবে। ছুটির দিনে নাটক দেখতে যাবে মহিলা সমিতিতে, ভালোবাসার কথা বলা বলি করবে গভীর রাতে। এদের ঘরে আসবে চমৎকার একজন বাবু, খুব দুষ্টু হবে বাবুটি। ভিজিটিং আওয়ার 4টায়, বাবা 3টার সময় উপস্থিত। গেটে আটকে রেখেছিল। তিনি হইচই চেঁচামেচি করে চলে এসেছেন। কি রে, আছিস কেমন? ভালো। চিঠি পেয়েছিস তো? হ্যাঁ। আজই পেয়েছিস? হ্যাঁ। বাবা কি বলবেন তার জন্য অপেক্ষা করতে লাগলাম। আমার ব্যাপারে খোঁজ করবেন নাকি বাবুলের পাঠানোর টাকার পরিমাণটা জিজ্ঞেস করবেন? কোনটি তার কাছে বেশি জরুরি? বাবা বললেন, টাকাটা তুলেছিস? না, ড্রাফট জমা দিয়েছে, কেস হতে সময় লাগবে। কতদিন লাগবে? এই ধরেন দিন 7। কত টাকা সেটা তো জিজ্ঞেস করলেন না। কত টাকা? লাখখানিক টাকা হতে পারে। বলিস কি? আরও পাঠাবে। দেখেন চিঠিটা পড়ে দেখেন। বাবা 4-5 বার চিঠিটা পড়লেন। এখনও বোধহয় ঠিক বিশ্বাস করতে পারছেন না। আমি বললাম, রাজার হালে থাকবেন, এখন চিন্তা নেই কিছু। বাড়ি বানাতে চাইলে বানাতে পারেন, কিংবা টাকাটা ব্যাংকে রেখে দিলে ইন্টারেস্ট দিয়ে চলতে পারেন, সেটা ভালো মনে করেন। বাড়ি বানানোই ভালো, একটা স্থায়ী ঠিকানা দরকার। বাবুলু তো দেশে বেড়াতে আসবে, উঠবে কোথায়? ওঠার জায়গা দরকার তো। তা ঠিক, আর কিছু থাক বা না থাক, একটা বাড়ি থাকা সবার দরকার। একটা ঠিকানা থাকে, মানুষের একটা ঠিকানা দরকার। ফিলোসোফারের মতো কথা বলছেন আমাদের বাবা, ফিলোসোফার অ্যান্ড ফ্রেন্ড। আমি তার মুখের দিকে তাকালাম। সে মুখে বিশ্ব এবং আনন্দের জন্য চমৎকার একটি স্বপ্ন দেখছেন, এবং বুঝতে পারছেন এটা স্বপ্ন, যে কোনো মুহূর্তে ভেঙে যাবে। আমি হালকা স্বরে বললাম, বাবা, অনুকে আপনাদের বাড়িতে এনে রাখবেন, ওর অনেক কষ্ট। বাবা অবাক হয়ে বললেন, ওর আবার কিসের কষ্ট? টাকা পয়সা আছে, ঘর বাড়ি আছে, 2টা নতুন দোকান কিনেছে, উত্তরায় প্লট কিনেছে। অভাবের কষ্ট ছাড়াও আরও সব কষ্ট আছে বাবা, আমি জানি। ও খুব কষ্টে আছে। তিনি ছোট্ট একটা নিঃশ্বাস ফেললেন। আমি বললাম, বাবা, আপনি কি চাটা কিছু খাবেন? ফ্লাস্কে চা আছে, দে খাই একটু চা। বড় পরিশ্রম হয়েছে, শুয়ে থাকবেন? না। বাবা আগ্রহ নিয়ে চা খেতে লাগলেন। বড় মায়া লাগলো, এতটা বয়স হয়েছে তার বোঝাই যায় না। তোর এখানে আর কয়েকজন থাকে? ওনারা সকালে অপারেশন হয়েছে, ভালো আছেন, বেশ ভালো। ডাক্তাররা যা ভেবেছিলেন তা না, ভদ্রলোক সুস্থ হয়ে ঘরে ফিরবেন। তোর অপারেশন কবে? এখনও ডেট দিতে পারেনি, আরও সপ্তাহখানেক লাগবে বোধ হয়। আপনি আর কিছু খাবেন? এখানে মঞ্জু বলে একজন ছেলে আছে, তাকে বললেই সে এনে দেবে। খিদে লাগছে? কি খাবেন? ভালো পেটিস আছে, আনবো? আনা। বাবা চেয়ারে পা উঠিয়ে বসলেন। আমি বললাম, টাকাটা ক্যাশ হলেই করিম সাহেব আমাকে খবর দেবেন। তাদের ব্যাংকেই জমা দিয়েছি। করিম সাহেবকে চেনেন তো? আমার পাশের ঘরে থাকেন। চিনি। অপারেশনে আমার যদি ভালো মন্দ কিছু হয়ে যায় তাতেও অসুবিধা হবে না, করিম সাহেব ব্যবস্থা করে দেবেন। আপনার নামে চেক লিখে ওনার কাছে দিয়ে রেখেছি। বাবা অবাক হয়ে তাকিয়ে রইলেন, যেন আমার কথা ঠিক বুঝতে পারছেন না। এমন কোনো রহস্যময় কথা তো আমি বলছি না। তোর অসুখটা কি আপনি জানেন না? না, তুই তো ভালো করে কিছু বলিসনি। আমার পেটের নালিতে টিউমার হয়েছে। টিউমারটা খারাপ ধরনের হতে পারে, আবার নাও পারে। পেট না কাটলে ডাক্তাররা বুঝতে পারবেন না। বাবা উঠে দাঁড়ালেন, থেমে থেমে বললেন, কাল আবার আসবো। দরকার নেই, কেন শুধু শুধু কষ্ট করবেন? বাবা অদ্ভুত ভঙ্গিতে তাকালেন। আমি নরম স্বরে বললাম, আমার কোন মাসে জন্ম হয়েছিল আপনার মনে আছে? ডিসেম্বর না জানুয়ারি? কেন? না এমনি, কোনো কারণ টারণ নেই। তুই কি কোনো কারণে আমার ওপর রাগ করেছিস? রাগ করবো কেন? টাকা চেয়েছিলি, দিইনি? ছিল না তাই দেননি, রাগ করবে কেন? বাবা অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে ক্ষীণস্বরে বললেন, ছিল, আমার কাছে ছিল। আমার অপারেশনের ডেট দিয়েছে বুধবার সকাল 9টা। যে প্রফেসর অপারেশন করবেন তিনি একদিন দেখা করতে এলেন। হাসতে হাসতে বললেন, কি ভাই, কেমন আছেন? ভালোই আছি। ভয় লাগছে নাকি? জি না। দ্যাটস ভেরি গুড। আচ্ছা, আপনি কি আমাকে একটা গল্প বলেছিলেন? ওই যে অপারেশন টেবিলে একজন রোগী ভয়ে অস্থির।
সে বলল, ডাক্তার সাহেব এটা আমার প্রথম অপারেশন। জি, এই গল্পটা বলেছেন। এই দেখেন, একই গল্প আমি 2-3 বার করে বলি। আরেকটা শোনেন, হাতির পেটে অপারেশন হবে, যন্ত্রপাতি সব পেট কেটে ভেতরে নামিয়ে দেওয়া হয়েছে, 2জন নার্স ঢুকেছে পেটে। ডাক্তার সাহেব অপারেশন শেষ করে স্টিক করবার আগে আটকে উঠে বললেন, আরে 2জন নার্স কোথায়? আমি হাসলাম। ডাক্তার সাহেব প্রাণ খুলে হাসলেন। বেশ লাগলো ভদ্রলোককে। আমি বললাম, ডাক্তার সাহেব আপনি কি সব রোগীর সাথে অপারেশনের আগে দেখা করেন? হ্যাঁ করি। কেন? রোগীরা সাহস পায়, আমি নিজেও কেন যেন সাহস পাই। আসলে আমি একজন ভীতু মানুষ, সার্জারি পড়াটা আমার ঠিক হয়নি। ঠিক তিনি আবার ঘর কাঁপিয়ে হাসলেন। বেশ মানুষ। আমার পাশের বেডের নতুন রোগী 12-13 বছরের একটি বাচ্চা ছেলে, সেও ডাক্তার সাহেবের সাথে হাসলো। ডাক্তার সাহেব বললেন, তোমার নাম কি খোকা? টগর। টগর আবার কীরকম নাম? ফুলের নাম। ফুলের নাম তো হয় মেয়েদের, বকুল, কদম, পারুল। ফুলের নামে ছেলেদের নাম হওয়া উচিত না, ছেলেদের নাম হওয়া উচিত ফলের নামে, যেমন আপেল, কলা। টগর খুব হাসলো। এই ছেলেটিও জুবাইর সাহেবের মতো হাসে না, কথা বলে না, সবসময় মুখ ভালো করে বসে থাকে, আনন্দ মেলার পাতা উল্টায়। ছেলেটির মা নেই বোধ হয়, তার বড় বোন রোজ আসে এবং ছেলেটিকে জড়িয়ে ধরে বসে থাকে। চমৎকার একটি দৃশ্য। টগর বড় লজ্জা পায় আর চোখে তাকিয়ে থাকে বারবার। আমি ভান করি যেন কিছুই দেখছি না। রাতের বেলা সে প্রায় ফিস করে আমাকে ডাকে। আমি যদি বলি কি, সে সাড়া দেয় না, বড় লাজুক ছেলে। আমি তাকে জুবাইর সাহেবের কথা বলি। তিনি কেমন ভয় পেয়েছিলেন, ভোরবেলা যখন তাকে নিতে আসে তখন কাঁদতে শুরু করেন, কিন্তু কি অদ্ভুতভাবেই না হাসি মুখে ঘরে ফিরে যান। ছেলেটি এই গল্প বারবার শুনতে চায়। এটি এমন গল্প যা কখনো পুরনো হবে না। টগর চোখ বড় বড় করে বলে, ওনার অসুখ পুরোপুরি সেরে গেছে? হ্যাঁ, এবং তোমারও সারবে। কেমন করে জানেন? জানি। কেমন করে জানেন সেটা বলেন। তা বলবো না, এটা একটা গোপন কথা। সে হাসে, সম্ভবত আমার কথা বিশ্বাস করে। শিশুরা সব কিছুই বিশ্বাস করে। অপারেশনের 2 দিন আগে বড় ভাই দেখা করতে এলেন। তার মুখ অস্বাভাবিক গম্ভীর, হাতে আপেলের একটি প্যাকেট। কী রে, কেমন আছিস? ভালো। এত বড় একটা ব্যাপার, তুই আমাকে মুখের কথাটা বললি না? বলতে গিয়েছিলাম, আপনাকে পাইনি, চিঠি তো দিয়েছি। আমার উপর সবার রাগ, এর কারণটা তো আমার জানা দরকার। রাগ হবে কেন? বড় ভাই গম্ভীর গলায় বললেন, সংসারের জন্য আমি কি কিছু করিনি? অনুর বিয়ের খরচ কে দিয়েছে? আপনি দিয়েছেন, আর কে দেবে? তোর আইএ পরীক্ষার ফিস, কলেজের বেতন আমি এসব দিইনি? হ্যাঁ দিয়েছেন। এখন তো প্রতি মাসের 3 তারিখে বাবা এসে আমার কাছ থেকে 100 টাকা করে নিয়ে যান, হাত খরচ নেন না। আমি এটা জানতাম না। বাবার কথাবার্তায় কখনো প্রকাশ পায়নি। বড় ভাই নিচু স্বরে বললেন, আমার অনেক কিছু করার দরকার ছিল, আমি করতে পারিনি, কিন্তু তোরাও তো আমার জন্য কিছু করিসনি। পুরনো কথা বাদ দেন। বাদ দেবো কেন? তোর ভাবি হাত ভেঙে 1 মাস পরে রইল হাসপাতালে, কেউ তোরা গিয়েছিলি তাকে দেখতে? স্বীকার করলাম সে ভালো মেয়ে নেই, ঝগড়াটে, কিন্তু মানুষ তো। ডাক্তার বলল হাত কেটে বাদ দিতে হবে। কি কষ্ট, কি দৌড়াদৌড়ি। কেউ এসেছিল দেখতে? হাত কেটে বাদ দিতে হবে এটা শুনিনি। বড় ভাই আমাকে লজ্জায় ফেলে দিয়ে ছেলে মানুষের মতো কাঁদতে শুরু করলেন। টগর অবাক হয়ে দৃশ্যটা দেখলো, তারপর বারান্দায় গিয়ে দাঁড়িয়ে রইল। আমি প্রসঙ্গ পাল্টাবার জন্য বললাম, ভাবি কেমন আছে? বাচ্চারা? ভালোই, ওরাই সবাই এসেছে। নিচে আছে। নিচে কেন? আমি আগে এসেছি তোর সঙ্গে ফায়সালা করতে। কেন? অত বড় একটা ব্যাপারে আমাকে কিছু জানালে না? বাদ দেন, আমার ভুল হয়ে গেছে। ভুলটা কেন করলি সেটা বল, তোকে বলতে হবে। আমি থেমে থেমে বললাম, কাউকে কিছু বলতে ইচ্ছে করে না। আপনি আমার চিঠি কি আজই পেয়েছেন? না, গত পরশু পেয়েছি, ভাবছিলাম আসবো না। এসে ভালো করেছেন। আমি না এলে কারো কিছু যায় আসে না। আমি আবার কে? তোর এখানে সিগারেট খাওয়া যায়? যায়, খান। নেন, আমার কাছে ভালো সিগারেট আছে। বাবা এখন বিরাট বড় লোক, শুনেছেন? হ্যাঁ, তোর চিঠিতে পড়লাম। বাবা আমাকে কিছু বলেননি। আপনি দেখে শুনে বাবাকে একটা ছোটোখাটো বাড়ি বানিয়ে দিন, তার বাড়ির খুব শখ। আমি কেন? তুই দে। আমি কিছু বললাম না। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে দীর্ঘ সময় তাকিয়ে থেকে আবার চোখ মুছতে শুরু করলেন। আমি কি ভয় পাচ্ছি? মনে হয় পাচ্ছি। সারাক্ষণ কেমন এক নতুন ধরনের শূন্যতা অনুভব করতে শুরু করেছে, যেন সব কিছুই আছে তবুও কিছু নেই। স্বপ্ন দেখার মতো ব্যাপার, সব কিছুই ঘটছে অথচ কিছুই ঘটছে না। মনের ভেতর কোথায় যেন একটা চাপা উত্তেজনা অনুভব করছে। সেই উত্তেজনাটা কী কারণে তা স্পষ্ট নয়। গত রাতে অনেকক্ষণ জেগে থেকে ঘুমোতে গেলাম। ঘুমোবার আগে মুখে বসন্তের দাগওয়ালা একজন নার্স এসে বলল, আপনি কি ওষুধ খেয়েছেন? কোনো ওষুধের কথা বললো, বুঝতেই পারলাম না। তবু হাসি মুখে বললাম হ্যাঁ। সে বলল, ঘুমিয়ে পড়ুন, জেগে আছেন কেন? মেয়েটির চেহারা ভালো নয়, কিন্তু এমন মিষ্টি গলার স্বর বারবার শুনতে ইচ্ছে করে। ঘুম আসতে অনেক দেরি হলো এবং আশ্চর্য একটি চমৎকার স্বপ্ন দেখলাম। কে যেন বলেছিল, ঘুমোর ওষুধ খেয়ে ঘুমোলে কেউ স্বপ্ন দেখে না। কথাটা সত্যি নয়। আমি দেখলাম জেসমিন হাসপাতালে আমাকে দেখতে এসেছে। পিকনিকে যে শাড়ি পরে গিয়েছিল সেই শাড়ি তার গায়ে, গলায় চিকন একটি চেইন, চুল বেনি বাঁধা। আমার স্বপ্ন হলো বাস্তবের চেয়ে স্পষ্ট। ঘুমের মধ্যেই আমি তার গায়ের ঘ্রাণ পেলাম। জেসমিন বলল, আপনাকে দেখতে এলাম। অবেলায় ঘুমোচ্ছেন কেন? উঠুন তো। আমি উঠে বসলাম। সঙ্গে সঙ্গে স্বপ্নটা অন্যরকম হয়ে গেল। দেখলাম হাসপাতাল নয়, আমি আছি মেসের। জেসমিন চুল আছড়াচ্ছে জানালার কাছে দাঁড়িয়ে। তার চুল আর বেনি
করা নয়, খুলে দেওয়া। সে চুল হাওয়ায় উড়ছে। স্বপ্নে সব কিছুই খুব স্বাভাবিক মনে হলো। হাসপাতাল থেকে মেসে চলে আসার দৃশ্যটি আমার কাছে খুব স্বাভাবিক মনে হলো। একবার অবশ্যই স্পষ্টভাবে মনে হলো এটা সত্যি নয়, এটা নিশ্চয়ই স্বপ্ন। হয়তো এক্ষুনি আমার ঘুম ভেঙে যাবে। জেসমিন চুল বাঁধতে বাঁধতে বলল, ইস, আপা শাড়িটা ছিঁড়ে ফেলেছি, আপা যা রাগ করবে। বলতে বলতে সে হাসলো, আমিও হাসতে শুরু করলাম। শাড়ি ছেঁড়ার প্রসঙ্গে দুজনের হাসার ব্যাপারটি মোটেও অস্বাভাবিক মনে হলো না, যেন এটাই স্বাভাবিক। স্বল্প কত অর্থহীনই না হতে পারে। জেগে উঠে দেখি বালিশ ভিজে গেছে। অর্থহীন হাসাহাসির একটি স্বপ্ন দেখেও খুব খেদেছি। জেসমিন, জেসমিন, তোমার সঙ্গে জীবনে বোধহয় আর দেখা হবে না। এই জীবনের পরেও কি কোনো জীবন আছে? অনন্ত নক্ষত্রবীতির কোথাও কি আবার দেখবো তোমাকে? মাথার ওপর উজ্জ্বল আলো, চারিদিকে মুখোশ পরা সব মানুষ, সবাই বড় বেশি চুপচাপ। আমার একটি শীত 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 করছে। কে যেন আমার নাকের ওপর কিকটা চেপে ধরে বললেন, সহজভাবে নিঃশ্বাস নিন, বকুল ফুলের মিষ্টি গন্ধ পাচ্ছি। নেত্রকোনায় আমাদের বাড়ির পাশে বকুল গাছে প্রচুর ফুল ফুটতো। সেই বকুল গাছে একবারকে চাকু দিয়ে কেটে দিয়ে লিখল ফরিদ নীলু। নীলু ফুড কন্ট্রোলার সাহেবের বড় মেয়ে। বাবা সেই লেখা পড়ে আমাকে উঠোনে চিৎ করে ফেলে পা চেপে দিয়ে ধরলেন। বেশি রস হয়েছে, গাছে প্রেমপত্র লেখা হচ্ছে। নীলু এখন কোথায় আছে? কত বড় হয়েছে সে? সে কি দেখতে আগের মতোই আছে, না বদলে গেছে? সবাই আমরা বদলে যাই কেন? আবার কে যেন বললেন, সহজভাবে নিঃশ্বাস নিন। তার কথা অনেক দূর থেকে আসছে। আমি মনে মনে বললাম, আপনারা আমাকে বাঁচিয়ে তুলুন। একটি খুব জরুরি কথা আমার বলা হয়নি। অস্পষ্টভাবে কেউ যেন বলল, সেই কী কথা? কী কথা সেটা আর মনে পড়ছে না। আমি প্রাণপণে মনে করবার চেষ্টা করলাম। বকুল ফুলের গন্ধের সঙ্গে সেই কথা মিশে গেছে, কিছুতেই আলাদা করা যাচ্ছে না। কে যেন গম্ভীর স্বরে বলল, তাড়াতাড়ি মনে করবার চেষ্টা করুন, সময় নেই। হ্যাঁ, মনে পড়েছে। আমি খুব স্পষ্টভাবে বললাম, আমি সবাইকে ভালোবাসি। এ কথাটি কখনো কাউকে বলা হয়নি। আমাকে বলার সুযোগ দিন, আমার প্রতি দয়া করুন। ডাক্তারের কথা শুনতে পাচ্ছি, তিনি বলছেন, আপনি বড্ড নড়াচড়া করছেন, সহজভাবে শ্বাস নিন। আমি শ্বাস নিই। বকুল ফুলের গন্ধ তীব্র থেকে তীব্রতর হতে থাকে। সমাপ্ত।